সকলকেই স্বাগত জানাই আমাদের এই ইন্টারভিউ ব্যাচে। আজকের ক্লাসটা মূলত আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস। কিভাবে ব্যাচ আমরা এগিয়ে নিয়ে যাব, কিভাবে প্রস্তুতি নিলে সামনের যে ইন্টারভিউ সেটা আমরা সুন্দরভাবে ওভারকাম করতে পারবো, সেই ইন্টারভিউটা পাস করতে পারবো। আলটিমেট আমাদেরকে একটা পেতে হবে কিছু চাকরি। তো এতদিন পর্যন্ত লিখিত পরীক্ষা আমরা দিয়েছি, খুব ভালো দিয়েছি অনেকে, কারো স্কোর হয়তো একটু কম। তো লিখিত পরীক্ষার জায়গাটা আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। এবার মেন যেটা জায়গা সেটা কিন্তু ইন্টারভিউ। লিখিত তো অনেকেই পাস করি আমরা, কিন্তু ফাইনালি গিয়ে লাস্ট যে স্টেপ রয়ে গেল আমাদের ইন্টারভিউ, সেটা যদি ঠিকঠাক মতো সেখানে লড়াইটা করতে না পারি তাহলে কিন্তু পুরোটাই বৃথা যাবে, পুরো যে পরিশ্রম সেটাই নষ্ট হবে। ফলে অনেকগুলো স্টেপ এগিয়ে যাওয়ার পর লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে ইন্টারভিউ স্টেপ। এটা আমাদের লাস্ট লড়াই বা যুদ্ধের শেষ ধাপ বলা যেতে পারে, কোনো একটা চাকরি পাওয়ার আগের ধাপ। সেই জায়গায় যদি আমরা দৃঢ়তার সাথে সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারি, প্রস্তুতি নিতে পারি এবং ইন্টারভিউ বোর্ডে যদি ঠিকঠাকভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু ম্যাচটা বেরিয়ে যাবে, পুরোটা নিজের হাতের মধ্যে কন্ট্রোলে থাকবে। এই হচ্ছে বিষয়। যে কোনো ইন্টারভিউ কিন্তু একটা বিরাট টার্নিং পয়েন্ট আমরা জানি, কারণ লিখিত পরীক্ষায় কি হয়েছে, তোমাকে তোমার জ্ঞানের প্রমাণ দিতে হয়েছে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে তুমি কতটা বিষয়ে জ্ঞানী, সেই প্রমাণ তোমাকে এতদিন দিতে হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, যে যে ডিগ্রি করেছো, মাস্টার্স ডিগ্রি, ডিএলএড, বিএড, যে যেভাবে যা ট্রেনিং কমপ্লিট করেছো, সেখানে এতদিন পর্যন্ত আমাদেরকে কতটা আমি জানি, কতটা জ্ঞানী, এর প্রমাণ আমাকে মোটামুটি দিতে হয়েছে। ইন্টারভিউ ধারণা কিন্তু অন্যরকম। এক্ষেত্রে তুমি কতটা জানো, বিষয়ে কতটা দক্ষ, তার থেকেও বড় জিনিস সেই জিনিসটা তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারছো, যে যারা এক্সপার্টরা ইন্টারভিউ নিচ্ছেন ওনাদের সামনে তুমি কিভাবে নিজেকে উপস্থাপন করতে পারছো, এটাই হচ্ছে মূল ফ্যাক্টর কিন্তু এর, যার জন্য ইন্টারভিউটা এত গুরুত্বপূর্ণ হয়ে যায়। বহু ছেলে মেয়ে যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করতে পারে, ক্র্যাক করতে পারে, তারা কিন্তু আলটিমেট লাস্ট স্টেপে গিয়ে দেখা যায় যে আর করতে পারলো না। ইন্টারভিউ মানে কখনোই এটা ভাববে না যে স্যার আমাকে ইন্টারভিউ বোর্ডে 7টা প্রশ্ন করেছিলেন, আমি 6টা প্রশ্ন স্যার সঠিক উত্তর দিয়ে এসেছি, তাও কেন আমার হলো না। আমি আবারও বলছি, এটা কোনো লিখিত পরীক্ষা নয়। লিখিত পরীক্ষায় তুমি 6টা প্রশ্নের উত্তর দিয়ে এসে তুমি দাবি করতে পারো আমি 6 নাম্বার পাবো, কিন্তু ইন্টারভিউতে কখনোই তুমি 6টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এসে দাবি করতে পারো না স্যার আমার কেন ইন্টারভিউ আমি পাস করতে পারলাম না, আমি তো যতগুলো প্রশ্ন করেছি সবই তো সঠিক উত্তর দিয়েছি। এটাই ইন্টারভিউ, মানে আসল মজা এখানটাতে, এখানেই টুইস্টটা রয়েছে। মনে রাখতে হবে আমরা কিন্তু আলটিমেটলি ইন্টারভিউটা যদি সফলতার সাথে দিতে পারি, পরবর্তী কালে আমরা কিন্তু টিচার হয়ে যাবো। আমাদের জীবনের নেক্সট স্টেপ কিন্তু টিচার। মাঝে শুধু একটা সূক্ষ্ম বেড়াজাল রয়েছে, সেটা কিন্তু ইন্টারভিউ বেড়াজাল। ফলে আমরা যদি এটাকে একটু সাকসেসফুলি ওভারকাম করতে পারি, এই বেড়াজালটাকে যদি একটু টপকে যেতে পারি, তাহলে কিন্তু নেক্সট স্টেপ যেটা সেটা আমাদের প্রফেশনাল লাইফ শুরু হবে, আমাদের শিক্ষকতার যে স্বপ্ন সেই স্বপ্নের জীবন শুরু হবে। তার মাঝে একটা ছোট্ট রয়েছে, তুমি সেই মাধ্যমিক থেকে যে এতদিন পরিশ্রম করে এলে, ভেবে দেখো 1 2 3 4 5 6 করে প্রতিটা ক্লাস, প্রতিটা পরীক্ষা, প্রতিটা চাপ নেওয়া, আলটিমেটলি তার কিন্তু মাঝে একটা সূক্ষ্ম সূত্র আছে, সেটা ইন্টারভিউ। ইন্টারভিউ ক্র্যাক করলে বাকি এই যে এতদিনের পরিশ্রম, এত বছরের পরিশ্রম, তার সফলতা শুধু একটা ইন্টারভিউর মাধ্যমে তুমি কিন্তু পেয়ে যেতে পারো। অথবা এই ইন্টারভিউ তোমাকে কিন্তু আবার ছিটকে দিতে পারে, আবার সেই পুরোনো জীবনে তোমাকে ফিরিয়ে দিতে পারে। এই হচ্ছে বিষয়। ফলে প্রশ্নের উত্তর দেওয়ার থেকেও তুমি নিজেকে কিভাবে এক্সপার্টদের সামনে তুমি নিজেকে তুলে ধরবে, উপস্থাপন করবে, এটাই কিন্তু ইন্টারভিউ মূল টার্গেট। ফলে 6টা প্রশ্ন উত্তর দিয়েও তুমি সিলেক্ট নাও হতে পারো। আবার কেউ দেখা গেল 7টা প্রশ্নের মধ্যে 3টে সঠিক উত্তর দিয়েছে, কিন্তু সে কিন্তু সিলেক্টেড। ফলে এখানে আবারও বলছি, বিষয়ের গভীরতা, তুমি কটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, এগুলো সব সেকেন্ডারি ম্যাটার। প্রাইমারি ম্যাটার যেটা, যেটা মূল বিষয়, মুখ্য যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কিন্তু তুমি কিভাবে নিজেকে উপস্থাপন করবে, তাই না? এটাই হচ্ছে কিন্তু এখানে মূল জিনিস। যদি কিছু বলার থাকে আমি রেজেন্ট করবো, আমি শুনবো তোমাদের কথা, আমি একটু বলে নিই, তারপর তোমাদের প্রত্যেকের কথাই আমি শুনবো। ফলে মনের মধ্যে একটা জেদ থাকবে, একটা দৃঢ়তা থাকবে, যে না আমাকে কিন্তু এবার
কিছু দিতে হবে, মানে আমাকে বলো না সাজিয়ে গুছিয়ে দেওয়া। যারা ধরো হোটেলে কাজ করছেন, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা এই ধরনের কিছু, তারা কিন্তু কি করছেন, একটা কাস্টমার এলে তাকে কিভাবে সাজিয়ে গুজিয়ে খাবারটা পরিবেশন করবে। সব হোটেলে তো খাবার দেওয়া হয়, সেই খাবারটা কত সুন্দর সাজিয়ে তুমি টেবিলে পরিবেশন করতে পারছো। খাবারের গুণগত মান কি, কটা আইটেম দিয়েছো, এগুলো তো রইলই। তার সাথে মেন ফ্যাক্টর যেটা কাজ করবে, তো কতটা সুন্দর করে সেই খাবারগুলোকে সাজিয়ে গুছিয়ে তুমি কাস্টমারের সামনে উপস্থাপন করতে পারছো। একই কনসেপ্ট ইন্টারভিউ ক্ষেত্রে। আমি কতটা বিষয়ে জানি, আমি কত ভালো মার্কস পেয়েছি মাধ্যমিকে, আমি 1 থেকে 10 আমার র্যাঙ্ক ছিল কিনা, সব তথ্য এগুলো হচ্ছে মিনিংলেস যদি না আমি নিজেকে ঠিক মতো ওনাদের সামনে উপস্থাপন করতে পারি। এই হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, এটার জন্য ইন্টারভিউটা অনেক কিছু শিখতে হয়। মানে ইন্টারভিউ কিন্তু একটা স্কিল, এটা কন্টেন্ট নয় যে মুখস্থ করে স্যার চলে যাবো। এটা কিন্তু একটা স্কিল, একটা দক্ষতা। তোমাকে নিজেকে শিখতে হবে, নিজেকে দক্ষ হয়ে উঠতে হবে। ঠিক যেমন মোটর সাইকেল চালানো, সাইকেল চালানো, ম্যাজিক দেখানো, এগুলো সবগুলো কিন্তু স্কিল বেসড কাজ। ঠিক সেরকম ইন্টারভিউ টেবিলের সামনে গিয়ে দক্ষতার সাথে নিজেকে রিপ্রেজেন্ট করা, একটা ডেমনস্ট্রেশন টিচিং দেওয়া, স্মার্টলি ওনারা যে প্রশ্নগুলো করছেন সেগুলোকে এনকাউন্টার করা, সবটাই কিন্তু দক্ষতা, যেটা কিন্তু একদিনে বা 1 সপ্তাহে হয় না। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগে এবং নিজের মনের ভিতর প্রচন্ড দৃঢ়তা বা আত্মবিশ্বাস লাগে, তবে গিয়ে কিন্তু কাজটা সাকসেসফুলি করতে পারবে। ঠিক আছে। ধরো যেমন তোমাকে প্রথমেই বলবে, ফার্স্ট যে প্রশ্নটা জেনারেলি করা হয় যে, যেহেতু প্রাইমারি সেকশন বা স্কুলের ক্ষেত্রেও কোনো কোনো টেবিলে আপনি দিয়ে সম্বোধন করতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দিয়েই বলা হয়। হুম? যে তুমি একটু নিজের সম্পর্কে পরিচয় দাও বা ইন্ট্রোডিউস ইউর সেলফ। খুব কমন প্রশ্ন একটা, মানে 99% এই প্রশ্নটা দিয়ে শুরু করা, যে কোনো ইন্টারভিউতে এই প্রশ্নটা দিয়ে শুরু করা হয়। তোমার নাম কি বা আপনার নাম কি, কোথা থেকে এসেছেন, নিজের সম্পর্কে দু এক কথা বলুন। এই যে প্রশ্নটা করার, নিজের সম্পর্কে বলতে বলা হলো, এখান থেকে কিন্তু তোমাকে ওনারা বুঝে নেবেন যে এই ক্যান্ডিডেটকে আমি রাখবো কি রাখবো না। জাস্ট ইন্ট্রোডিউস ইউর সেলফ থেকেই। এখন ক্যান্ডিডেটের প্রেসার প্রচুর বেশি, প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দেবে, প্রচুর ছেলে মেয়ে পাস করেছে, তুলনামূলকভাবে সিট সংখ্যা অনেক কম, অনেকটাই সিট সংখ্যা কম। যে পরিমাণ ছেলে মেয়ের প্রেসার রয়েছে সেই তুলনায় যে ভ্যাকেন্সি যা স্টেটমেন্ট, তাতে করে সংখ্যাটা নগণ্য। তার মানে ওনাদের যারা ইন্টারভিউ নিতে আসছেন, ওনাদের প্রথম টার্গেট থাকবে যে এলিমিনেট করা। ওনারা এসেইছে মনস্থির করে যে আমাকে এত হাজার পরীক্ষার্থীর মধ্যে এতটুকু সংখ্যা আমি নিতে পারবো, বাকিদেরকে আমাকে বাদ দিতে হবে, এলিমিনেট করতে হবে। তার মানে প্রথম থেকে উনি চাইবেন যে তোমার মধ্যে কোথায় 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 খুঁত আছে, সেটাকে ধরে প্রথমে তোমাকে যাতে বাদ দিয়ে দিতে পারে। তোমার কাজ হবে যে আপনি কেন আমাকে এলিমিনেট করবেন, আমি তো সুযোগই দেবো না আপনাকে এলিমিনেট করার। আপনি যেমন করেই চান আমাকে কোনোভাবে এলিমিনেট করতে পারবেন না, একটা সিট আমি ছিনিয়ে নেবই। এই দৃঢ়তাটা প্রথম দরকার। তুমি যদি নিজে নিজেই ভাবো স্যার ইন্টারভিউ মোটামুটি হয়েছে, আমি বলবো তুমি রিজেক্টেড। যখনই তুমি নিজে ডিসাইড করে নিয়েছো যে আমার ইন্টারভিউ মোটামুটি হয়েছে, তার মানে তুমি রিজেক্টেড। তুমি থিওরি পরীক্ষা দিয়ে এসে বলো মোটামুটি হয়েছে স্যার, আমি ধরে নেবো তুমি 50 থেকে 60% অ্যাভারেজ একটা স্কোর করবে। ইন্টারভিউ থেকে বেরিয়েছে যদি কেউ রেসপন্স করে স্যার মোটামুটি হয়েছে, তার মানে তাকে উত্তর, আমার উত্তর হচ্ছে তুমি রিজেক্টেড, ইউ আর নট সিলেক্টেড। এখানে মোটামুটি কোনো ইন্টারভিউতে নেই। কারণ অনেক ছেলে মেয়ে কে কাটিয়ে তোমাকে উঠে আসতে হবে, ওনারা বসে আছেন তোমাকে বাদ দেওয়ার জন্য। তুমি ওনাদেরকে বাধ্য করবে, তোমাকে বাদ দিতে পারবে না, কোনোভাবেই তোমাকে বাদ দিয়ে যাবে না। আমরা অনেক সময় দেখি কারোর কারোর ইন্টারভিউ 2-3 মিনিটে শেষ হয়ে যায়, আবার কারো কারোর ইন্টারভিউ 7-8 মিনিট ধরে চলে। বিরাট গবেষণার বিষয়, কেন স্যার আমার বেলায় 2-3 মিনিটে ছেড়ে দিল, আমার বন্ধুকে 6-7 মিনিট ধরে বসিয়ে রাখলো। তুমি দেখো কোনো কোনো ভিডিও, আমরা যখন ইউটিউব বা এখন ফেসবুকে রিলসের যুগ, তো আমি সেই উদাহরণ দিয়ে বলি। আমরা কোনো কোনো রয়েছে যেটা 3-4 মিনিট ধরেও চলে ভিডিও, আমরা সেটাকে মনোযোগ দিয়ে দেখি। আবার কোনো ভিডিও হয়তো 50 সেকেন্ডের, সেটাকে আমরা স্কিপ করে চলে যাই। তার মানে যেটাতে আমাদের আগ্রহ বেশি, সেটা যদি 2-3 মিনিট 4 মিনিটও হয়, সেটা আমরা পুরোটা শুনবো।
যেটাতে আমাদের আগ্রহ নেই সেটা 50 সেকেন্ডের জিনিস 10-15 সেকেন্ড দেখার পর আমরা স্কিপ করে বেরিয়ে যাই। তার মানে তোমার ডেমনস্ট্রেশন, তোমার ইন্টারভিউ ওনারা ততক্ষণ পর্যন্তই নেবেন যতক্ষণ পর্যন্ত ওনারা ইন্টারেস্টেড থাকবেন। যখন ওনারা বুঝে গেছেন, তোমার ওই প্রথম প্রশ্নে ইন্ট্রোডিউস ইউর সেলফে বুঝে গেছেন যে এর দ্বারা হবে না, কেন তোমার পিছনে 6-7 মিনিট সময় নষ্ট করবেন ওনারা? ওনারা তো আরো ক্যান্ডিডেট রয়েছে, যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন তত তাড়াতাড়ি ওনারাও ছাড়া পাবেন, সোজা হিসেব। যে ভিডিও তোমার দেখতে ভালো লাগে না, কেন তুমি ভিডিও শেষ পর্যন্ত দেখবে? নিশ্চয়ই দেখবেন না, তোমার স্বাধীনতা আছে তুমি স্কিপ করে বেরিয়ে যাওয়ার, ওনাদেরও সে স্বাধীনতা আছে তোমাকে তাড়াতাড়ি বের করে দেওয়ার রুম থেকে। 2 মিনিট 3 মিনিটও কাউকে বের করে দেওয়া হচ্ছে, কারোর জন্য 6-7 মিনিটও লাগছে। যখন দেখছি একটু লেন্দি সময় নিয়ে তোমার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তার মানে বুঝে নিতে হবে ওনারা চাইছেন, ওনারা চাইছেন যে এলিমিনেট করবো কিন্তু করার কোনো অপশন পাচ্ছেন না, তখন ওনারা আরেকটু সময় নিচ্ছেন, সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেকটু সময় নিচ্ছেন, সিদ্ধান্ত নিতে ওনারা পাচ্ছেন না, ক্যান্ডিডেটকে রাখবো না বাদ দিয়ে দেবো, আরেকটু সময় ওনারা চাইছেন, তখন তোমার সাথে আরেকটু ইন্টারেক্ট করার চেষ্টা করছেন ওনারা। এটাই হচ্ছে বিষয়। তাহলে আমি কোনোভাবে বেরোবো না, আমাকে আপনি বের করতে পারবেন না, আমি টিকে থাকবো এই লড়াইয়ের ময়দান। সেই কনফিডেন্স নিয়ে, সেই দৃঢ়তা নিয়ে নিজেকে যদি উপস্থাপন করা যায়, তাহলে ইন্টারভিউ দিয়ে মজা আছে। আর শুধু ওই গেলাম, হাত পা কাঁপছে, মাথা দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে, কথা বলতে বলতে স্যার ভুলে গেছি, মনে হয় স্যার, হতে পারে স্যার, মানে স্যার, যত লেন্দি করবে তত ওনাদের পক্ষে এলিমিনেশনের কাজটা, তোমাকে এলিমিনেট করাটা খুব সহজ হয়ে যাবে, তত সহজে ওনারা তোমাকে এলিমিনেট করতে পারবেন। জেনারেলি 3 জন থাকবেন, 3 জন এক্সপার্ট থাকবেন টেবিলে। এই ধরনের টিচিং লেভেলের ক্ষেত্রে একজন এক্সপার্ট থাকেন যিনি সাইকোলজি থেকে প্রশ্ন করেন, যেটাকে আমরা বলি পেডাগজি প্রশ্ন, চাইল্ড সাইকোলজির প্রশ্ন, খুব ইম্পর্টেন্স দিয়ে প্রশ্ন করা হয়। একজন এক্সপার্ট থাকবেন যিনি এই ফিল্ডের এক্সপার্ট। একজন থাকবেন যিনি আউটসাইডের বিভিন্ন নলেজ, পারিপার্শ্বিক বিভিন্ন নলেজ, বিভিন্ন জিকে, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। আরেকজন ব্যক্তি থাকবেন যিনি যে লেভেলের ইন্টারভিউ দিচ্ছি, যদি প্রাইমারি লেভেলে দিই বা স্কুল স্তরে, হাই স্কুল স্তরে দিই, সেই যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে, তার বাস্তবিক কোনো উদাহরণ, কি করে সেটা পরিচালনা করা যেতে পারে, এই সংক্রান্ত প্রশ্ন করবেন। এবং যদি বিষয় ভিত্তিক হয় তাহলে একজন বিষয়ভিত্তিক এক্সপার্ট তিনি হবেন, যেটা আমরা স্কুল বা কলেজের ক্ষেত্রে দেখি, একজন সেই বিষয়ের পার্টিকুলারলি সেই বিষয়ের একজন এক্সপার্ট থাকবেন, সাথে একজন থাকবেন যিনি মূলত সাইকোলজি পোর্শনটা থেকে প্রশ্ন করবেন, পেডাগজি প্রশ্ন থেকে প্রশ্ন করবেন, আর একজন থাকবেন যিনি পারিপার্শ্বিক বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করবেন। এই মোটামুটি একটা স্ট্রাকচার করা থাকে, যদিও ইন্টারভিউতে প্রশ্নের এইভাবে লিমিটেশন থাকে না, যে যে কোনো অ্যাঙ্গেল থেকে তিনি চাইলে প্রশ্ন করতে পারেন। ইন্টারভিউ প্রশ্ন করাটা খুব সোজা, তুমি যা উত্তর দেবে সেখান থেকে ক্রস প্রশ্ন খুব সহজে করা যায়। ফলে আমি যতগুলো উত্তর দেবো, আমি যে কথাগুলো বলবো সবগুলোই হবে অতি সংক্ষিপ্ত, শব্দ চয়ন ঠিকঠাক হবে। যত আমি লেন্দি কথা বলে দেবো তত ওনাদের কাজটা সহজ হয়ে যাবে, ওনারা ক্রস প্রশ্ন বেশি করতে পারবেন। এলোমেলো কথা বললে ওনাদের কাজটা আরো সহজ করে দিলাম আমি, আমাকে বাদ দেয়া এবং আমাকে আরো আরো বেশি প্রশ্ন মানে জর্জরিত করার কাজটা। যদি টু দা পয়েন্ট উত্তর দিতে পারি, ছোট্ট প্রশ্ন করবেন, ছোট্ট উত্তর দিয়ে চুপচাপ বসে থাকবো, অহেতুক লেন্দি করতে যাব না, অহেতুক এক্সট্রা শব্দ ব্যবহার করতে যাব না। করলে কি হবে, ওনারাই ওইটায় খোঁজ করে সেখান থেকে ওনারা ক্রস প্রশ্ন আমায় করে জর্জরিত করে দেবেন এবং সহজে আমাকে এলিমিনেট করে দেবেন। ওনারা বসে রয়েছেন আমাকে বধ করার জন্য, খুব মানে পাতি কথাই বলছি। ওনাদের কাজ হলো যারা যারা আসবে এদিকে বধ করে বের করে দেবো এখান থেকে। আমার কাজ হবে লড়াই করে শেষ পর্যন্ত টিকে থাকা। আমি ক্লাসের ভিতর কিভাবে প্রবেশ করব, আসছি স্যার বলে ঢুকবো, সেখান থেকে শুরু করে আমি কেমন পোশাক পরিচ্ছদ পরে গেছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আমার বডি মুভমেন্ট কেমন, আমি কিভাবে চেয়ারে বসেছি, হাতগুলো আমার কোথায় ছিল, পা গুলো আমার কাঁপছে কিনা, মাথার কপালে আমার ঘাম জমলো কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে নজর দেওয়া হয়। একটা ছোট্ট উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা কেন এত ইম্পর্টেন্ট। ধরো তুমি যে কলেজে পড়াশোনা করেছো, ধরো তুমি বিএড করেছো বা ডিএলএড করেছো, যে কলেজ থেকে, যে প্রতিষ্ঠান থেকে, সেই প্রতিষ্ঠানে যদি তুমি একাধিকবার গেছো, তাহলে তুমি রেগুলার স্টুডেন্ট, তুমি কলেজে যাও রেগুলার, তোমার একদিন প্রয়োজন হয়েছে যে আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো, আমার একটু বিশেষ প্রয়োজন আছে। তুমি নিশ্চয়ই বাস থেকে বা মোটরসাইকেল থেকে নামার পর সেটাকে পার্কিং স্থানে রেখে সোজা যাবে একদম প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে ঢুকবে।
বা তুমি ক্লাসে যাচ্ছ, সোজা গিয়ে তোমার ক্লাসরুমে ঢুকবে। কিন্তু যে ব্যক্তিটি বা যে স্টুডেন্টটি প্রথমবার সেই কলেজের গেটে এসেছেন, সে যদি প্রিন্সিপাল স্যারের রুমে যেতে চায় বা ম্যাডামের রুমে যেতে চায়, সে দেখবে এলোমেলো ভাবে বাঁদিকে একবার তাকাবে, ডান দিকে একবার তাকাবে, কাউকে জিজ্ঞেস করবে যে প্রিন্সিপালের রুম কোনটা, কোন দিক দিয়ে যাব, আচ্ছা আমার সাইকেলটা কোথায় রাখবো, ইতস্তত বোধ করবে। তার পায়ের স্টেপ গুলো দেখলে বোঝা যাবে যে এই প্রতিষ্ঠানের মাটিতে সে প্রথমবারের জন্য এসেছে, এই গেটে সে প্রথমবার প্রবেশ করেছে। সে এই পরিবেশ পরিস্থিতি জানে না, সে কোনটা প্রিন্সিপালের রুম, কোনটা তার ক্লাসরুম, কিছুই জানে না। তার হাঁটা চলা, তার কথাবার্তা, তার পায়ের ফুটস্টেপ দেখলেই বোঝা যাবে সে কিন্তু এই জায়গাতে, এই মাটিতে নতুন, প্রথমবার সে আসছে। এই কাজটা একজন প্রত্যক্ষদর্শীর পক্ষে যতটা ইজি, তুমি দাঁড়িয়ে সহজেই বলে দিতে পারবে যে এই প্রথমবার আমার কলেজে আসছে, এই রেগুলার আমার কলেজের স্টুডেন্ট। যেমন আইডেন্টিফাই করা তোমার কাছে সোজা, তেমনি যারা ইন্টারভিউ নিচ্ছেন ওনারা তোমার ওই ঢোকা থেকে বসা পর্যন্ত দেখেই বুঝে যাবেন যে কতটা কনফিডেন্ট, এই পোস্টের জন্য কতটা ফিট, কতটা সে যোগ্য। ম্যাক্সিমাম সিলেকশন ওখানেই হয়ে যায়, ওই ঢোকা থেকে চেয়ারে বসা পর্যন্ত ম্যাক্সিমাম এলিমিনেশন ওখানেই কমপ্লিট। বুঝে গেছেন যে হবে না আর কিছু। কারণ কথায় আছে যে প্রথম কিন্তু সেই বলে না, প্রথম দর্শনধারী তারপর গুণ বিচারী। প্রথম দর্শনেই যদি তুমি বাদ দিয়ে দিলে, বাস ওনাদের কাজটা সোজা হয়ে গেলে, এবার 1-2-3 মিনিট তোমার সাথে মানে ফলস একটা অভিনয় করতে করে তোমাকে বাদ দিবে। কতটা ভাইটাল, কতটা ইম্পর্টেন্ট, এই কিছুদিন আগের ঘটনা বলছি। ঠিক পুজোর আগেটে আগেতে আমরা যেহেতু ট্রেনিং কলেজের টিচার, আমাদের তো প্রায়ই যেতে হয় ইন্টারভিউ নিতে। এটা আমাদের মানে একটা অ্যাক্টিভিটি, রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। তো কোন এক কলেজ ইন্টারভিউ এরকম নিতে গেছি, যে ক্যান্ডিডেট এসেছে এক্সাম দিতে, ইন্টারভিউ দিতে, একটি ফিমেল ক্যান্ডিডেট ছিল। সে যে পোশাক পরে এসেছে, সে যখন এসে আমার সামনে বসলো, অনুমতি চাইলো, আমি বসতে দিলাম। বসার পরেই তাকে দ্বিতীয় যে আমার কথা, যে তুমি রুম থেকে বেরিয়ে যাও, লিভ দ্য রুম। কেন বললাম? কারণ তার ড্রেস কোডের জন্য। একটা ইন্টারভিউ দিতে গেলে যে একটা বেসিক ড্রেস কোড আছে, সেটা যদি ফলো আপ না করা হয়, তার ইন্টারভিউ সেখানেই শেষ। এতটা ভাইটাল একটা ইন্টারভিউ। তুমি যে প্রফেশনের জন্য আসছো, তুমি একজন টিচার হবে, তাহলে তোমার ড্রেস কোড কোথায়? টিচারের তো কোনো ড্রেস বলে দেয়নি যে পার্টিকুলার এরকম পড়তে হবে, কিন্তু তোমাকে তো একটা মোটামুটি সৃজনশীল, রুচিশীল, মার্জিত একটা ড্রেস পরে আসতে হবে। সেটাও কিন্তু ভাইটাল। তুমি এমন করতে পারবে না যে কোনো মডার্ন, আল্ট্রা মডার্ন তুমি একটা ড্রেস পরে চলে গিয়ে, স্যার আমি টিচার হব, আমি এসে গেছি। দিস ইজ নট দ্য ফ্যাশন শো। অথবা এটা কোনো এয়ার হোস্টেসের ইন্টারভিউ হচ্ছে না, বা এটা কোনো শপিং মলের সেলস ম্যানেজারের ইন্টারভিউ হচ্ছে না, এটা ইন্টারভিউ হচ্ছে একজন টিচারের। তোমার স্যার কথা জিন্স বলা, চলবে না? বলো। জিন্স তো একবারেই চলবে না তাহলে? কোনো কিছুই চলবে না, হুম। কোনোভাবেই চলবে না। স্যার তুমি যখন, রংটাও বলে দিবি। বলে দেবো, তুমি যখন টিচার হবে, পিওরলি তোমার কথাবার্তা থেকে শুরু করে, তোমার আচার আচরণ থেকে শুরু করে, তোমার পোশাক পরিচ্ছদ থেকে, তোমার হাঁটাচলা থেকে, প্রত্যেকটা জিনিস দেখে যেন মনে হয় যে না, এ যোগ্য। একজন শিল্পী যখন মঞ্চে আসে, প্রথমবার আমরা তাকে দেখি, তার অ্যাপিয়ারেন্সটা দেখেই কিন্তু আমরা অনেকটা আন্দাজ করতে পারি আমার একটু ভালো লাগলো না খারাপ লাগলো, একটা গ্ল্যান্স। একজন প্লেয়ার যখন প্রথম মাঠে নামে, তার মাঠে নামার ধরন দেখেই কিন্তু বোঝা যায় যে আমার ভালো লাগলো কি লাগলো না। এতটা ভাইটাল। কিছুদিন আগে একটা টি-20 ম্যাচ হচ্ছিল, তো সেখানে মহেন্দ্র সিং ধোনি মাঠে নামবেন, একজন আউট হচ্ছে, উনি মাঠে নামবেন। জেনারেলি কি হয়, একটা ওভার শেষ হয়ে যাওয়ার পর বা একটা আউট হয়ে যাওয়ার পর একটা অ্যাড চলে আসে। হ্যাঁ, কয়েক সেকেন্ডের বা 1 মিনিটের জন্য একটা অ্যাড আসে টিভিতে, মোবাইলে, যেখানে তোকে অ্যাড দেয়, কিন্তু সেখানে সেটা কয়েক লক্ষ বা কোটি টাকার বিজ্ঞাপন চুক্তি থাকে একটা। তার জন্য অটোমেটিক মানে খেলার সাথে কেউ একটু জল খাবে, তখন একটা ছোট্ট অ্যাড দেখিয়ে দেয়। ওভার শেষ হওয়ার সাথে সাথে অ্যাড চলে আসে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি মাঠে নামবেন, একজন আউট হয়েছে, উনি মাঠে নামবেন, ওই যে গ্যালারির থেকে সিঁড়ি দিয়ে নেমে মাঠের ওই দাগটা ক্রস করে তার পিচ পর্যন্ত আসবেন, অনেকটা সময় লাগবে। অনায়াসে 3-4টা ভিডিও অ্যাড দেখানো যেত, তারপরেও দেখাতে পাচ্ছেন না। ক্যামেরাম্যান স্টিল কিন্তু সেটাকে রেকর্ডিং করছেন এবং টেলিকাস্ট করছেন। ভিডিও সমস্ত অ্যাড বন্ধ। বুঝতে হবে, কারণ ওনার ওই যে ফুট স্টেপ, মাঠের মধ্যে যে উনি নামছেন, ওনার যে অ্যাপিয়ারেন্স, সেটাকে কোনোভাবে ওভারলুক করা যাচ্ছে না। কয়েক লক্ষ টাকার ক্ষতিপূরণ হয়ে, মানে ক্ষতি হয়েছিল, একটা ইয়েতে দেখছিলাম, নিউজ চ্যানেলে। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছিল এই কয়েক সেকেন্ডের ক্লিপিংসটা দেখানোর জন্য। সেই ক্ষতিটা তারা মেনে নিয়েও কিন্তু ক্লিপিংসটা দেখিয়েছে, কেন? জাস্ট টু শো দ্য অ্যাপিয়ারেন্স। তাহলে একটা ব্যক্তির অ্যাপিয়ারেন্স এতটা গুরুত্বপূর্ণ হতে পারে।
সেক্ষেত্রে তুমি যদি একজন টিচার, তোমার অ্যাপিয়ারেন্স নিশ্চয়ই সেরকম হওয়া উচিত। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম যে তোমাকে এলিমিনেট করা যাবে না, অ্যাড দেখানো গুরুত্বপূর্ণ, কয়েক লক্ষ টাকার ক্ষতি হবে, কিন্তু এলিমিনেট করতে পারছেন ওনাকে, না দেখাতে হচ্ছে, ইম্পর্টেন্সটা ক্রিয়েট করতে হবে। ওনারা বাধ্য হবেন তোমার কথা শুনতে, ওনারা চাইবেন তোমাকে বাদ দিতে, কিন্তু তবু 5-7 মিনিট তোমার সাথে সময় ওনারা দিতে বাধ্য থাকবেন। তুমি যে পড়াচ্ছ, তুমি যখন বোর্ডে ডেমনস্ট্রেশন দেবে, ওনারা মোহিত হয়ে শুনবেন, আর 2 মিনিট হলে ভালো হতো। আমরা এরকম বলি না, কিছু কিছু গল্প, কিছু কিছু সিনেমা, কিছু কিছু অভিনয় দেখে মনে হয় আরেকটু হলো না, কিছু কিছু খাবার আরেকটু পাবো না, আবার অনেক সময় মনে হয় ভালো লেগেছে না। এই দুটোর মধ্যে তফাৎ কিন্তু আছে। কোয়ালিটি বলে একটা কথা আছে, কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে আমাদেরকে, রাইট? কি কি বললাম বলো তো তাহলে? আমি বললাম যে একদম গেটে ঢুকবো, সেখান থেকে যে অ্যাপিয়ারেন্স আমার শুরু হবে, সেখান থেকে আমার মেজারমেন্ট শুরু হয়ে গেল। ওনারা কিন্তু আমাকে ফলো আপ করছেন, ওখান থেকে দেখছেন, কিন্তু ওনারা পরিমাপ করতে শুরু করে দিয়েছেন আমার বডি ল্যাঙ্গুয়েজ। একটু সম্ভব হলে খাতায় নোট করে নেন আমার কথাগুলো। আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, আমি যে ওনাদের কাছে পারমিশন চাইছি, মে আই কামিং স্যার, স্যার আমি কি আসতে পারি, এই যে ভয়েসের টোনটা কেমন হবে, টোনটা কি কমান্ডিং টোন হবে, নাকি এমন বললাম ওনারা শুনতেই পেলো না, নাকি তার মধ্যে একটা পোলাইটনেস থাকবে, তাহলে আমার ভয়েস টোন কেমন হবে, ওনারা যখন আমাকে অ্যালাউ করলেন আমার এক্সপ্রেশনটা কেমন হবে, ওনারা, আমি যখন জিজ্ঞেস করলাম যে স্যার আমি কি আসবো, ওনারা তো আমাকে অ্যালাউ করলেন, হ্যাঁ এসো বা আসুন, কিছু একটা বললেন, সেটা দিয়ে তো আমার একটা কোনো এক্সপ্রেশন দিতে হবে, সেই এক্সপ্রেশনটা দিয়ে আসবো, আসার পর আবার জিজ্ঞেস করব বসতে, যদি ওনারা বলে দেন আগেই যে আপনার সিট, বসুন, আসন গ্রহণ করুন বা বসুন বা সিট ডাউন, কিছু যদি বলে দেন ভালো, তা নাহলে আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করে আমি জিজ্ঞেস করবো যে আমি কি বসতে পারি। এবং এই যে ভেতরে প্রবেশ করলাম বা আমাকে ওনারা বসার সুযোগ করে দিলেন, তার প্রতি যে আমার কৃতজ্ঞতা জানানোর জন্য আমাকে তো কিছু বলতে হবে, আমাকে ধন্যবাদ বা থ্যাংক ইউ কিছু তো বলতে হবে। সেই বলার ধরনটা কেমন হবে, কতজনকে থ্যাংক ইউ বলবো, যতজন থাকবেন ততজনকে কি আলাদা আলাদা করে বলবো, বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, আমার শরীর বেন্ড করবে না আমি সোজা দাঁড়িয়ে বলবো থ্যাংক ইউ। এই যে ব্যাপারগুলো, এগুলো প্রত্যেকটা কাজ করে। আমাকে বললেন বসুন, থ্যাংক ইউ স্যার, আমি সোজা হয়ে দাঁড়িয়ে বললাম থ্যাংক ইউ স্যার, হবে কি, ওখানেই চলে গেল। তাহলে এই যে পোলাইটনেসটা আমাকে নিয়ে আসতে হবে, ভেতর থেকে আসবে এটা। আমি বসবো, আমাকে যে চেয়ার দিয়েছেন, চেয়ারটা হতে পারে হাতল দেওয়া, চেয়ারটা হতে পারে হাতল ছাড়া, হাতগুলো আমার কোথায় থাকবে। আমরা ডেমনস্ট্রেশনের সময়তেও দেখেছি, ছেলে মেয়েকে ডায়াসে দাঁড় করিয়ে দিলে দেখেছি হাতগুলো খুব সমস্যা হবে, হাত কোথায় রাখবো, বিবেকানন্দের মতো রাখবো, পকেটের মধ্যে ভরে দেবো, পেছনে রাখবো, কোথায় হাত রাখবো, খুব গুরুত্বপূর্ণ, হাতের অবস্থান কোথায় হবে। অনেকে আমরা করি কি, খেতে বসলে দেবে খাবার টেবিলটাকে ধরে বসে থাকি, টেবিলে যদি কোনো অফিসারের সাথে কথা বলতে যে হাতগুলো টেবিলের উপর তুলে দিই, দিয়ে কথা বলি, যাবে না, টেবিলে হাত রাখা যাবে না, টেবিল ছোঁয়াই যাবে না। কখন ছুতে পারি, যখন আমার কোনো সিটে ওনারা সিগনেচার করতে বলবেন, কিছু লিখতে বলবেন, কিছু দেখাতে বলবেন, তখন টেবিল ব্যবহার করবো, হাত আবার টেবিল থেকে নেমে যাবে। তাহলে হাতগুলো রাখার অবস্থান কোথায় হবে জানতে হবে আমাদেরকে, প্রপার ওয়েতে হাত কোথায় থাকবে। অনেক এরকম খুঁটিনাটি ছোট কিছু বিষয় রয়েছে। এবার যেটা ওনারা করবেন, ওনারা প্রশ্ন শুরু করে দেবেন। ওই যে প্রথম প্রশ্ন বললাম জেনারেলি যেটা দিয়ে শুরু হয়, যে আপনার নাম কি, বা আপনার সম্পর্কে সংক্ষেপে বলুন। যখনই নাম জিজ্ঞেস করা হবে, নিজের নাম বলার সাথে সাথে কেউ পাশ থেকে প্রশ্ন করতে পারেন, আপনার নামের অর্থ কি, আপনার নামকরণ কেন হয়েছিল, কে নাম রেখেছিলেন, আপনি কোথা থেকে এসেছেন, সেই জায়গা সম্পর্কে দুই এক কথা। সেখান থেকে আমি কিছু একটা বলতে গেলাম, তার থেকে একটা ক্রস প্রশ্ন, এই চলতে থাকবে কিন্তু বিষয়টা চেন সিস্টেমের। একটা থেকে আরেকটা প্রশ্ন, তার থেকে আবার একটা প্রশ্ন, তার থেকে আবার একটা প্রশ্ন, তার থেকে আবার দুটো প্রশ্ন, বেড়ে 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 যাবে। শুরু হবে কিন্তু ইন্ট্রোডিউস ইয়ার সেলফ থেকে। এতক্ষণে লিঙ্ক চাইছে ক্লাসের, দাঁড়াও 1 মিনিট, দিয়ে দিই একটু লিঙ্কটা। হুম,
ফলে সেই প্রশ্ন উত্তর হলো। এবার আমার গ্র্যাজুয়েশনে কি সাবজেক্ট ছিল, কোন সাবজেক্ট নিয়ে আমার পড়াশোনা করতে ভালো লাগে, এই দিক থেকে বেসিক দু এক প্রশ্ন করতে পারে। অনেকে ভাবো যে স্যার গ্র্যাজুয়েশন যদি দেখায়, গ্র্যাজুয়েশন লেভেলের কি খুব টাফ টাফ প্রশ্ন করবে প্রাইমারি ক্ষেত্রে? না, একদমই না। প্রাইমারি সেকশনের ক্ষেত্রে খুব টাফ প্রশ্ন কিছু একটা করা হয় না। তুমি যদি বলো যে আমি বাংলায় অনার্স করেছি, তখন হয়তো জিজ্ঞেস করবেন একজন ভালো লেখকের নাম, কি ভারতীয় লেখকের নাম, কি একটা কোনো, যদি উনি বাংলার এক্সপার্ট থাকেন, বাংলা বিষয় জানেন, হয়তো সেখান থেকে এক দুটো বেসিক প্রশ্ন, যেগুলো তুমি বাংলা অনার্স করেছো মানে তোমার জানা একান্তই প্রয়োজন। তুমি ইংলিশ করেছো মানে তোমাকে একটা শেক্সপিয়ার একটা নাটকের নাম জিজ্ঞেস করলো, বা ম্যাকবেথের একটা হয়তো থেকে একটা বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো, যেগুলো জেনারেলি তুমি জানবে, মানে অনার্স করেছো মানে তোমার ওগুলো জানবেই। তুমি অজানা বিরাট কিছু ভেতর থেকে প্রশ্ন করবে না, বিরাট কিছু লিটারেচার প্রশ্ন করবে না। ঠিক সেরকম প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই তাই, একই কথা। মূল যেটা প্রশ্ন এখানে করা হয় সেটা হচ্ছে সাইকোলজি থেকে, চাইল্ড সাইকোলজি থেকে কিন্তু অনেক কটা প্রশ্ন করা হয়। ছেলে মেয়েদেরকে কি করে শেখাবো, এটাই মূল প্রশ্ন, যেটাকে আমরা পেডাগজি বলছি। তোমাকে অঙ্কের জিজ্ঞেস করতে পারে যে ছেলে মেয়েদেরকে শূন্যের ধারণা কিভাবে ম্যাডাম আপনি দেবেন বা স্যার আপনি দেবেন, ছেলে মেয়েদেরকে ত্রিভুজ কিভাবে শেখাবেন, নাউন কিভাবে শেখাবেন, ফুলের গঠন কি করে আপনি ছেলে মেয়েদেরকে শেখাবেন, পোশাক ইউনিটটা আপনি কি করে পড়াবেন, যেগুলো তাদের রয়েছে। একটা ছোট্ট গল্প, সেখানে হয়তো বাংলার একটা গল্প সত্যি শোনা, আচ্ছা সত্যিই কি শোনা ম্যাডাম গল্পের শেষে পেয়েছিল, গল্পে যারা ক্যারেক্টার ছিল তারা কি পেয়েছিল? একদম বেসিক প্রশ্ন যেগুলো। আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমরা প্রাইমারির জন্য ইন্টারভিউ নেব, প্রাইমারি লেভেলের যে বইগুলো রয়েছে, সরকারি যে বইগুলো রয়েছে, অবশ্যই আমাদেরকে পড়ে যেতে হবে, অবশ্যই তার গল্পগুলো জেনে যেতে হবে। প্রাইমারিতে কিন্তু সাবজেক্ট বলে কিছু হয় না। তুমি কখনোই বলতে পারো না যে আমি বাংলা অনার্স করেছি মানে আমি শুধু স্কুলে যে বাংলাটাই পড়াবো, কি আমার লাইফ সায়েন্সের সাবজেক্ট ছিল তাহলে আমি সায়েন্স গ্রুপটাই শুধু পড়াবো। এখানে ওই গ্রুপ বলে কিছু হয় না, 5টা সাবজেক্টই আমাদেরকে প্রত্যেককে পরীক্ষা দিতে হয়েছে। স্কুলে কিন্তু আমাদেরকে যে কোনো বিষয় পড়াতে হতে পারে, এমন কোনো নিশ্চয়তা নেই যে আমি পার্টিকুলারলি এইটাই পড়াবো। ফলে আমাদেরকে যেটা করতে হবে, চেষ্টা করব প্রতিটা বিষয়ের উপরেই কিন্তু টপিক রেডি রাখার। প্রতিটা বিষয়ের উপরে আমরা কিন্তু একটা দুটো করে অ্যাটলিস্ট টপিক কিন্তু রেডি করব ডেমনস্ট্রেশনের জন্য। সেটা বাংলা হতে পারে, সেটা পরিবেশ হতে পারে। ছোটদের তো প্রচুর সাবজেক্ট কিছু নেই, মেশানো থাকে, দেখবে সাবজেক্টগুলো অঙ্ক, বাংলা, ইংরেজি, পরিবেশ, এইভাবেই সাবজেক্টগুলো থাকে। সাবজেক্টগুলোর নাম, হ্যাঁ, প্রথম শ্রেণীর বইটার কি নাম ছিল, দ্বিতীয় শ্রেণীর বইটার এই বইটার কি নাম ছিল, কটা সাবজেক্ট ছিল, এই যে সিলেবাস স্ট্রাকচারটা, এটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে জানতে হবে। বইগুলো কিন্তু এখন সময় হাতে অনেকটাই রয়েছে, বইগুলো পড়তে থাকে। প্রথম শ্রেণীর কটা বই রয়েছে, বইগুলোর কি নাম, দ্বিতীয় শ্রেণীতে কটা বই রয়েছে, বইগুলোর কি নাম, এইভাবে বইগুলো জোগাড় করা এবং তার সম্পর্কে ডিটেলস ইনফরমেশনটা একটু কালেক্ট করে নেওয়া। এই কাজটা এই সময়ের ফাঁকে আমরা কিন্তু যদি এগিয়ে রাখতে পারি, অনেকটা কাজ এগিয়ে থাকবে। এটা আমাদের করতেই হবে। এবার সেই যে গল্পগুলো, সেখান থেকে কোনো একটা টপিক তুলে ওনারা প্রশ্ন করতে পারেন যে এই বিষয়টা আপনি কিভাবে ছেলে মেয়েদের সামনে উপস্থাপন করবেন, ছেলে মেয়েদেরকে কি করে ভাওয়ালের ধারণা দেবেন, অর্থাৎ সরাসরি পেডাগজি থেকে প্রশ্ন। আর কিছু প্রশ্ন করা হয়, বিভিন্ন যে শিক্ষা কমিশন কমিটি, ভারতবর্ষের প্রথম স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি ছিল, তার সভাপতি কে ছিলেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। প্রাইমারির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ শব্দ অপারেশন ব্ল্যাকবোর্ড কি, ত্রিভাষা সূত্র কোন কমিশনে দেওয়া হয়েছিল, এই ধরনের যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা ট্রেনিং করেছি যেগুলো আমাদেরকে পড়তে হয়েইছে, সেরকম ইম্পর্টেন্ট যে জায়গাগুলো রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে। সেখান থেকে তো প্রশ্ন অবশ্যই করবেন। আমাদের যে পেঁয়াজের কটি ভাগে তিনি জীবন বিকাশের স্তরকে ভাগ করেছেন, নাম কি কি, যেগুলো বেসিক। মোরাল ডেভেলপমেন্ট থিওরিটি কার ছিল, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বলতে কি বোঝায়, তাই না? এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে
সংবিধান কত সালে কার্যকরী হয়েছিল, বালা প্রজেক্ট বলতে কি বোঝায়, এই শব্দটা হয়তো অনেকেই জানো না। বালা, BALA, জানো? কেউ বলতে পারবে উত্তর? বালা প্রজেক্ট কি? BALA, কেউ বলতে পারবে? BALA, বালা, চেষ্টা করো না। এনিওয়ান? বলো, শুভম বলো। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। স্যার এটা ওই বিল্ডিং অ্যাজ লার্নিং এড ওটা আছে কি স্যার? একদম, দেখবে খুব ভালো উত্তর দিয়েছো শুভম। দেখবে বিভিন্ন যে স্কুলগুলো রয়েছে, প্রাইমারি স্কুলগুলো যখন যাবে, সিঁড়িগুলো ধাপে ধাপে 12টা মাসের নাম, ধাপে ধাপে ঋতুগুলোর নাম, দেয়ালের বিভিন্ন জায়গায় মানুষের ফুল যে বডি স্ট্রাকচার তার ছবি আঁকা আছে, কোথাও ফুলের ছবি আঁকা আছে, কোথাও পাতার ছবি আঁকা আছে। কোনো বিল্ডিং এ দেখবে মনীষীদের জীবনী, তার গুরুত্বপূর্ণ উক্তি, কোথাও সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, পুরো বিল্ডিং জুড়ে বিভিন্ন রকম জিনিস ছবি ছাপা আঁকা আছে। আমাদের পড়ানোর ক্ষেত্রে বলা আছে টিচিং এইডস বা TLM বা LTM, যাই বলি না কেন, খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। তাহলে এত বড় বিল্ডিংটা পড়ে রয়েছে, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, অপারেশন ব্ল্যাকবোর্ডে তো সেসব দিয়েছে আমাদেরকে, কিন্তু আমাদের এত বড় বিল্ডিংটা পড়ে রয়েছে, সেটাকে কি আমরা কোনো কাজে লাগাতে পারি না? সেখান থেকে একটা কর্মসূচি নেওয়া হলো, যেটাকে বলা হচ্ছে বালা, বিল্ডিং অ্যাজ লার্নিং এড, মানে ওটাও একটা টিচিং এডস। বিল্ডিংটাকে যখন টিচিং এডস হিসেবে ব্যবহার করবো আমরা, তার দেয়ালগুলো ফাঁকা পড়ে থাকবে কেন? দেয়ালগুলো বিভিন্ন রকম জিনিস ছবি এঁকে বোঝানো থাকবে। সিঁড়ির ধাপগুলো ফাঁকা পড়ে থাকবে কেন? সেখানে ছবি এঁকে সুন্দর করে নকশা এঁকে করা হবে। দেখবে আমাদের এই যখন কতুলপুর সাইডে, যদি কারোর বাড়ি জানবে কতুলপুর যেতে, ওখানে একটা স্কুল রয়েছে, যে স্কুলের বিল্ডিংটা পুরো ট্রেনের মতো দেখতে, ট্রেনের ছবি আঁকা আছে, বাস থেকে যেতে যেতে দেখতে পাবে পুরো ট্রেনের। দেখে মনে হবে ট্রেনের দুটো বগি দাঁড়িয়ে আছে, কিন্তু বিল্ডিং ছিল। ওই বালা প্রজেক্টের টাকায় ওনারা সুন্দর করে সেটা করেছেন। এবং প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কম বেশি এখন এইটা করে দেওয়া হয়েছে। 12টা মাসের নাম, 7টা দিনের নাম, ঋতুর নাম, তার ব্যাপার, এইসব হাবি সব ছবি এঁকে কিন্তু সুন্দর করে দেয়ালগুলো করা আছে। ফলের নাম, ফলের ছবি, ফুলের ছবি, বিভিন্ন রকম। খুব গুরুত্বপূর্ণ। বালা প্রজেক্ট থেকে প্রশ্ন, মিড ডে মিল থেকে প্রশ্ন, যেগুলো স্কুলে প্রাইমারি সেকশনের সাথে সম্পর্কিত বেশি, সেখান থেকে বেশি প্রশ্ন করবেন। এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এমন নয়, দেখো, এমন নয় তোমাকে হ্যারাস করার জন্য কেউ কিন্তু প্রশ্ন করবে না। আমি আবারও বলেছি, আমি কতটা পণ্ডিত সেটা যাচাই করার জন্য কিন্তু ইন্টারভিউ নয়। ইন্টারভিউ হচ্ছে এই পেশাটা, এই শিক্ষকতার মতো মহান পেশাটা তুমি কতটা দক্ষতার সাথে করতে পারবে যদি তোমাকে সুযোগ দেওয়া হয়, এটা যাচাই করা হচ্ছে ইন্টারভিউ মূল কথা। এখানে এমন নয় যে সব প্রশ্নের সঠিক উত্তর তোমাকে দিতে হবে বা সব প্রশ্নের সঠিক উত্তর জানা তোমার পক্ষে সম্ভব হবে। আমি গুগল নই যে আমাকে দেওয়ার সাথে সাথে আমি সব প্রশ্নের সঠিক উত্তর বলে দেবো। হিউম্যান ব্রেন, ভুলে যেতে পারি, মনে নাও থাকতে পারে, পড়িনি, অজানা থাকতে পারে। তার মানে যে আমি অযোগ্য এমনটা নয়, কিন্তু আমি যেটুকু জানি সেটা কতটা স্মার্টলি উত্তর দিতে পারছি। মনে হয় স্যার, হতে পারে স্যার, হয়তো স্যার, এই সবের সম্ভাবনার কোনো জায়গা নেই, পসিবিলিটির কোনো জায়গা নেই। হয় হবে, নয় জানি না স্যার। স্যার, সরি স্যার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। জানি না বলবো না, বলবো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু নিজের দক্ষতা, যোগ্যতা দিয়ে এতদূর পড়াশোনা করেছি, একটু বানিয়ে বানিয়ে উত্তর লিখি, এগুলো পরীক্ষার খাতাতে ঠিক আছে, থিওরি পরীক্ষায় ঠিক আছে, ইন্টারভিউতে কিন্তু বানানোর কোনো অবকাশ নেই। বানাতে যাচ্ছ মানে তুমি নিজের বিপদ করছো, ওনাদের কাজ সহজ করে দিচ্ছ। কোনোভাবেই বানানোর কোনো অবকাশ থাকবে না এখানে। আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করেন যে আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, কোয়ালিফিকেশন কি আছে আপনার বলুন। সেক্ষেত্রে থেকে আমাদেরকে ইন্ট্রোডাকশনের সাথেই বলে দিতে হয় আমাদেরকে, যে আমি, যে তোমার স্কুলটা, ধরো তুমি যে স্কুল থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, সেটা খুব রেপুটেড স্কুল, খুব নামকরা স্কুল, যেটা অনেকেই জানেন, তাহলে সেটাকে আমি হাইলাইট করার চেষ্টা করব, যে আমি এরকম একটা ভালো স্কুল থেকে পড়াশোনা করেছি। তাহলে আমি সংক্ষেপে তখন বলে দেবো যে এই স্কুল থেকে এত সালে আমি মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছি। হুম, এবার যদি তোমার নাম্বারটা খুব একটা ভালো থাকে, আকর্ষণীয় নাম্বার থাকে, সেটা আমি তখনই এক লাইনে উল্লেখ করে দেবো, যে আমি 92% নাম্বার নিয়ে এই জেলার অমুক উচ্চ বিদ্যালয় থেকে এত সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, উত্তীর্ণ হয়েছি, এত সালে এত পার্সেন্ট নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছি। পরবর্তীকালে আমি
যদি তুমি কোনো সরকারি জায়গা থেকে বা ডায়েট থেকে তুমি ডিএলএড করে থাকো, তাহলে সেই ডায়েটে অবশ্যই উল্লেখ করবে। এই জায়গাতেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একটা মূল্য দেওয়া হয়, যে তুমি ডায়েট থেকে ট্রেনিং কমপ্লিট করেছো বা সরকারি প্রতিষ্ঠান থেকে বিএড করেছো নাকি প্রাইভেট থেকে। যদি প্রাইভেট থেকে করতে চাও তার নাম ভুলে উচ্চারণ করার দরকার নেই, শুধু বলে দেবে যে আমি পরবর্তীকালে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমি ডিএলএড ট্রেনিং কমপ্লিট করেছি, নাম তার উচ্চারণ করতে যাবে না। কিন্তু যদি সরকারি কোনো ডায়েট থেকে করো, যে আমি বীরভূম ডায়েট থেকে এত সালে আমার ডিএলএড ট্রেনিংটি কমপ্লিট করেছি, প্রশিক্ষণটি সম্পূর্ণ করেছি, তখন উল্লেখ করবে। এই যে ছোট ছোট ব্যাপারগুলো তোমাকে বেসিক প্রশ্ন করে প্রাইমারিতে, বেসিক প্রশ্ন করে যেটা, সেটা তোমার হবি কি, কোন কোন বিষয়ে তোমার আগ্রহ রয়েছে, তুমি কেন এই শিক্ষকতা পেশায় আসতে চাইছো। তুমি অনেকদিন তো প্রাইমারি পরীক্ষা হচ্ছে না, এসএসসি পরীক্ষা হচ্ছে না, তুমি তাহলে অন্য কি কাজের সাথে যুক্ত ছিলে, সেই পেশাটা ছেড়ে তুমি কেন শিক্ষকতা পেশায় আসবে। এই রকম কিছু প্রশ্ন যেটা সরাসরি তোমার সাথে সম্পর্কিত, তার যে সঠিক ব্যাখ্যা, তার সঠিক উত্তর তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তোমাকে এই ধরনের প্রশ্নগুলো রেডি করে রাখতে হবে। তুমি কেন 5 বছর তুমি একটা অন্য কোনো কাজের সাথে যুক্ত রয়েছো, সেটা কোনো হয়তো বেসরকারি কোনো ফার্মে যুক্ত রয়েছে, কোনো কোম্পানি কাজে যুক্ত রয়েছে, অন্য প্রফেশনে আছো, সেটা ছেড়ে কেন তুমি শিক্ষকতা প্রফেশনে আসতে চাইছো। তোমাকে সাম্প্রতিক কিছু সমস্যার কথা তুলে ধরবে সেখানে, যে বর্তমানে এই তো চাকরির যে অবস্থা, প্রাইমারি চাকরি থাকবে বা এসএসসি চাকরি থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, তাহলে আপনি কেন এই জবটা ছেড়ে এই জবে আসতে চাইছেন। এরকম কিছু বেশি প্রশ্ন করবে বাস্তবিক বাস্তব সমস্যার উপর। এগুলো বলে ওনারা যাচাই করতে চাইবেন যে তুমি কতটা বাস্তব পরিস্থিতির সাথে ওয়াকিবহাল রয়েছে বিষয়টা নিয়ে। তোমায় কিছু সমস্যা দিয়ে দেওয়া হবে শ্রেণীকক্ষে। দেখো, স্কুলে টিচার মানে কিন্তু শুধু পড়ানোটা কাজ নয়, মনে রাখতে হবে। আমরা এতদিন পর্যন্ত শিক্ষার্থী মানে শুধু পড়াশোনাই জানতাম, কিন্তু টিচারের কাজ শুধু পড়ানো নয়, কিন্তু পড়ানোর সাথে সাথে একাডেমিকের সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন সমস্যার সমাধানও কিন্তু টিচারকে করতে হয়। একটা স্কুলে মিড ডে মিল নিয়ে একটা কোনো সমস্যা হলো, একটা গার্জেনের সাথে স্কুলের কোনো সমস্যা হলো, একটা ছাত্র বা ছাত্রী অসুস্থ হয়ে গেল, তার কোনো প্রবলেম হলো, বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ উপর মহলের চাপ, তার সমস্যা, লোকাল রাজনৈতিক সমস্যা, স্কুলের পরিচালন কমিটির সমস্যা, হাজার রকম প্রবলেম রয়েছে একটা স্কুল চালাতে গেলে। একটা পরিবারে যেমন বিভিন্ন বিষয় ছোটখাটো অশান্তি থাকে, সেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানেও বিভিন্ন বিষয় ছোটখাটো অশান্তির সমস্যা রয়েছে। অ্যাজ এ টিচার তুমি কি করে সেগুলো ওভারকাম করবে, সেই সমস্যা তোমার সামনে তুলে ধরা হবে। শ্রেণীকক্ষে তারপরে যেটা করা হয়, শ্রেণীকক্ষের এবার বিভিন্ন সমস্যা, ছেলেমেয়েরা তোমার সাথে কি আচরণ করছে, কেন তারা তোমার পাঠে আগ্রহী হচ্ছে না, কি করলে তাদেরকে আগ্রহী করা যাবে, এই ধরনের সমস্যাগুলো, শ্রেণীকক্ষের সমস্যা তুলে ধরা হবে তোমার সামনে, সেগুলো উত্তর দিতে হবে। সেই জায়গাগুলো রয়েছে। এই সবকিছু হয়ে যাওয়ার পরে তখন বলা হবে যে এবার আপনি একটা ডেমনস্ট্রেশন দিন। ওনারা টপিক বলে দিতে পারেন, অথবা পছন্দ মতো বলতে পারেন যে আপনার পছন্দ মতো করুন, বা হয়তো বলে দেবেন দ্বিতীয় শ্রেণীর একটা কোনো বিষয়ের উপরে পড়ান। অনেক সময় বলে দেয় যে গ্রামারের উপরে ভার্ব থেকে আপনি পড়ান, বাংলা ব্যাকরণের সন্ধিটা একটু পড়ান, পরিবেশের থেকে এমনি ফল নিয়ে একটু পড়ান, ওনারা বলে দিতে পারেন। অথবা ওনারা আপনি যেটা প্রস্তুতি নিয়ে এসেছেন সেটাই পড়ান। সেই মুহূর্তে আমাকে কল্পনা করে নিতে হবে যে আমার সামনে যারা বসে রয়েছে, এই পুরোটাই হচ্ছে কিন্তু একটা ক্লাসরুম। এখানে যদি আমি ভাবি যে আমার সামনে এক্সপার্টরা বসে রয়েছেন, তাহলে আমি কোনোদিনই কিন্তু ডেমনস্ট্রেশন দিতে পারবো না। আমাকে এই অভিনয়টা করতে হবে আমি টিচার, বাকি সবাই স্টুডেন্ট। এটা ভেবে নিয়ে, এটা কল্পনা করে নিয়ে এবং পড়ানো শুরু করতে হবে। বোর্ড ওয়ার্ক, বোর্ডে কোন দিকে কি লিখতে হয়, হাতের লেখা কেমন হবে, বোর্ডে লেখার নিয়ম কি, বিরাট গুরুত্বপূর্ণ। সে একটা বানান ভুল কোশ্চেন হচ্ছে ছিল, কিনা বলবো? বলবো, তুমি নোট করে রাখো, শেষে শুনবো আমি। কারণ আমি বলতে গেলে কি হারিয়ে ফেলবো, অন্যদিকে চলে যাবো কথা বলতে। যার যা ওকে ডাউট স্যার। রয়েছে একটু নোট করে রাখো, আমি অবশ্যই প্রত্যেকের কথা শুনবো। আজকের ক্লাসটা যেহেতু আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, কথা বলার জন্যই আমি ক্লাস রাখছি, অবশ্যই তোমাদের কথা শুনবো আমি। তাহলে এই বোর্ডে লেখার ধরন থেকে শুরু করে, বানান ভুল থেকে শুরু করে, হাতের লেখা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, ইভেন চকটা কেমন করে ধরতে হয় সেটাও পর্যন্ত শেখার রয়েছে এখানে। বোর্ডে লিখতে লিখতে কবার আমি ওদের স্টুডেন্টদের দিকে তাকিয়েছি, আই কন্টাক্ট আমার হয়েছিল কিনা, কতগুলো আমি ইন্টারাকশনের প্রশ্ন করেছি। প্রশ্নের 3টা স্টেজ আছে: ইন্ট্রোডাকশন, এক্সপ্লানেশন, আর একটা হচ্ছে কনসলিডেশন বা ডেভেলপিং। আমি কোন স্টেজে কটা প্রশ্ন করতে পেরেছি, আমার প্রশ্নের ধরন কি ছিল,
প্রাসঙ্গিকতা কি ছিল সেই প্রশ্নের, সেটা একটা প্রশ্ন রয়েছে। আমার প্রশ্নগুলোর উত্তর ছেলেমেয়েরা দিতে পারবে কিনা, তাদের রেসপন্সটা আমি কিভাবে ম্যানেজ করলাম। ডেমনস্ট্রেশনে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করবে, যেটা তোমরা মাইক্রো টিচিং প্র্যাকটিস করেছো, ম্যাক্রো টিচিং প্র্যাকটিস করেছো, ফাইনাল টিচিং দিয়েছো, করে এসেছো অলরেডি। তখন যখন কলেজে বলা হতো যে টিচিংটা ভালো করে করো, শুধুই কামাই করে দেবো স্কুল, আজ জ্বর, কাল বাস চলেনি, কাল শরীর খারাপ, আসতে পারেনি। কিন্তু দেখো ওই ডেমনস্ট্রেশনটাই কিন্তু সব থেকে ভাইটাল। রিয়েল সিচুয়েশনে স্কুলে তোমাদের পাঠানো হয়েছিল ওটাকে রক্ত করার জন্য। কেউ কেউ রক্ত করেছিলে কিন্তু 5-10 বছর বসে রয়েছে ঘরে, ভুলে গেছো টেকনিক গুলো, সেগুলোকে আবার ঝালাই করতে হবে। যারা ফাঁকি দিয়েছে সেই সময় তাদেরকে নতুন করে সমস্ত বিষয় শিখতে হবে। এই সমস্তটা কিছু নিয়ে তবে গিয়ে এবার ওনারা সেই ডেমনস্ট্রেশন থেকে কিছু প্রশ্ন হয়তো করতেও পারেন, ওনারা বলতে পারেন ঠিক আছে আপনি আসুন। সেই যে আসুন বলে দিল, আমি সোজা গটগট করে বেরিয়ে চলে এলাম সলমান খানের মতো, সেটা হবে না। তাহলে আমার ঢোকা থেকে বেরোনো পর্যন্ত, বেরিয়ে আসার আগে আমি বোর্ডটা ঠিক মতো ক্লিয়ার করলাম কিনা। বোর্ডটা তো আমি নোংরা করে দিয়ে চলে আসতে পারি না, আমাকে বোর্ডটা ক্লিয়ার করতে হবে। ওনাদেরকে আমি কিছু বলবো কথা, পোলাইটলি বলে পর তারপর তো আমি বেরিয়ে আসবো। আমি বেরোতে বললাম, সঙ্গে বেরিয়ে চলে এলাম। সুইচ অন আর অফ করলে হবে না। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ওই দরজা খুলে ঢোকা আর ওই দরজা খুলে বেরোনো, প্রত্যেকটা জিনিসের মধ্যে। ইন্টারভিউ যে রুমগুলোতে হয় সেই রুমগুলো সাধারণত প্লাই দিয়ে বা ওই অ্যালুমিনিয়াম শিট দিয়ে আড়াল করা থাকে এবং সেখানে কাঁচ লাগানো থাকে। কাঁচগুলো জেনারেলি হয় কিরকম, ওয়ান সাইডের, মানে একদিক থেকে দেখা যাবে, ওয়ান ওয়ে আর কি। মানে ভেতর থেকে বাইরেটা সব দেখা যাবে কিন্তু বাইরে থেকে ভেতরটা সেভাবে বোঝা যাবে না। অনেক সময় ছেলেমেয়েরা করে কি, একটু যখন সিকিউরিটি জেনারেলি থাকে কিন্তু সবসময় থাকে না, তো একটু উকি ঝুঁকি মারার চেষ্টা করে ভেতরে কি হচ্ছে, কাঁচটা একটু ভেতরে দেখি কজন বসে আছে। এগুলো কিন্তু খুব খুব ইরিটেটিং ব্যাপার, একদমই করবে না। ওনারা ভেতর থেকে বাইরেটা পুরোটাই লক্ষ্য রাখছেন, কিন্তু ভেতর থেকে বাইরেটা পুরোটাই কিন্তু লক্ষ্য রাখছেন। বাইরে তুমি চিৎকার করছিলে, না ভদ্রভাবে বসেছিলে, না কোনো গোলমাল করছিলে, না হাসি মস্করা করছিলে, সবগুলো কিন্তু অবজারভেশনের মধ্যে রয়েছে। তোমাকে হলের ভিতর ঢুকিয়ে দিল মানে তোমাকে আর কিন্তু কিছু করা চলবে না। তুমি লাইনে দাঁড়িয়েছিলে ততক্ষণ পর্যন্ত যা এলোমেলো আচরণ করেছো, স্বাভাবিক আচরণ করেছো, ঠিক আছে। যখন তোমাকে রুমের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে, হলে বসিয়ে দেওয়া হবে, তুমি কিন্তু ভাববে যে কেউ না কেউ কিন্তু আমাকে মনিটরিং করছে। এটা মাথার মধ্যে রাখতে হবে, কেউ না কেউ কিন্তু আমাকে দেখছে। আওয়াজ কিন্তু শোনা যায়, বাইরের আওয়াজ ভেতরে। আমরা ইন্টারভিউ নিতে গিয়ে দেখেছি এগুলো বহুবার, যে আমি ছেলে মেয়ে কিন্তু বাইরে কি কথা বলছে আমাদের কানে আসছে, জোরে অট্টহাসি হাসছে। হ্যাঁ, যেটা হয় সাধারণ স্বাভাবিকভাবে, যেটা ছেলে মেয়েরা থাকলে যেটা চিৎকার চেঁচামেচি করে, আমরা সব দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি তার বলা শুনতে পাচ্ছি। অটোমেটিক একটা কিন্তু ইমপ্রেশন তৈরি হয়ে যাচ্ছে যে স্টুডেন্টটা ভালো না খারাপ। করবো না, এলোমেলো কাজ করবো না। ইন্টারভিউ দিতে যাবো, ইন্টারভিউর মতো করেই কিন্তু ভদ্রভাবে, জেন্টাল ওয়েতে, প্রপার ওয়েতে, ঠিক সেইভাবে বসে থাকবো। খুব সুটবুট টাই পরেও যাবো না, খুব ক্যাজুয়াল কোনো ড্রেস পরেও যাবো না, কোনো ফ্যাশন শোয়ে যাওয়ার মতো যাবো না। নর্মাল একজন টিচারের সাদা মাঠা যেটা ড্রেস হওয়া উচিত সেই ড্রেস পরেই যাব। ছেলেদের ক্ষেত্রে ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট, ফর্মাল শু, এগুলো ব্যবহার করবো। টাই ফাই লাগানোর কোনো দরকার নেই। মেয়েদের ক্ষেত্রেও তাই। ইন্টারভিউর বেস্ট ড্রেস কোড হচ্ছে শাড়ি মেয়েদের ক্ষেত্রে, এবং সেটা অবশ্যই লাইট কালারের একটা সফিস্টিকেটেড কোনো শাড়ি হবে, খুব বেশি ঝকমকে চকমকে নয়, খুব একদম সাদামাটা একটা সফিস্টিকেটেড কালার, খুব লাইট কালার হলেই ভালো হয়। তার শাড়ি, তার আনুষঙ্গিক যা কিছু সাজাগুজো, সেগুলো করে যেতে হবে। খুব বেশি সাজা, খুব বেশি ডিজাইন, খুব বেশি মেকআপ একদমই চলবে না। একদম যেন মনে হয় ইনি একজন খুব মোস্ট অর্ডিনারি টিচার। টিচার মানে টিচারই। এই হচ্ছে বিষয়। ভয় পাবে, নার্ভাস লাগবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমার দক্ষতা, আমি কতটা ভালো অভিনয় করতে পারছি, এটাও কিন্তু এক ধরনের অভিনয়। আমি রিয়েল লাইফে কি কিচ্ছু ম্যাটার করে না। আমি যখন ইন্টারভিউ দিতে যাব সেই মুহূর্তে আমাকে তার মতো করে অভিনয় করতে হবে। আমার ভেতরে বিরাট ভয় আছে, মানে আমি স্ট্রোক করে মরে যেতে পারি ভয়ে, কিন্তু মুখে আমার এক্সপ্রেশন থাকবে হাসি হাসি। এই দক্ষতা অর্জন করতে হবে। আরে তোমরা যদি বলো যে স্যার আপনার ইন্টারভিউ নেবো এখন, আমি ভয়ে হাত পা কাঁপবে না, আমি বলছি হাত পা কাঁপবে।
এখনো পর্যন্ত কয়েক হাজার ছেলে মেয়ের ইন্টারভিউ নিয়েছি আমি। তারপরে গিয়েও বলছি, আজকে যদি তুমি বলো, তোমরা দুজন যদি বলো স্যার আমাদের সামনে ইন্টারভিউ দেন, আমরা 10 মিনিট সময় দিচ্ছি, রেডি হয়েছে একটা ইন্টারভিউ দেন, আমি টেনশনে পড়ে যাবো। ইন্টারভিউ বিষয়টা এরকম। কিন্তু আমাকে দেখাতে হবে আমার কোনো ভয় লাগছে না, আমি অ্যাজ ইট ইজ নর্মাল আছি, ফ্রিলি কথা বলতে পারছি, স্পষ্ট কথা বলছি, গলার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে। অনেক সময় ওনারা বলবেন, না আপনি ম্যাডাম উত্তর দিলেন, এটা তো এরকম হবে না, এটা তো এরকম হওয়া উচিত ছিল। তোমার উত্তর দৃঢ়তার সাথে হবে। না স্যার, আমি এই উত্তরটাই সঠিক, স্যার এটাই হবে। এটা বলবো না, না আমি ঠিক বলছি, আপনি ভুল বলছেন, আমি জানি, আমি এই বইয়ে পড়েছি স্যার, ওই স্যার আমাকে উত্তর দিয়েছিলেন, আমার নোটসের খাতায় লেখা ছিল, এরকম না। তোমাকে হয়তো ফুল ফর্মই জিজ্ঞেস করলো, ফুল ফর্ম বেশি কিছু না, একটা ফুল ফর্ম জিজ্ঞেস করলো যে এইটার ফুল ডায়েটের ফুল ফর্ম বলো, ইউজিসির ফুল ফর্ম বলো, এনসিটির ফুল ফর্ম বলো, এই ধরনের প্রশ্ন করলো। এনসিটি তুমি ফুল ফর্ম বলে দিলে, এই তোমাদের ট্রেনিং কলেজ, এনসিটির ফুল ফর্ম আমরা সবাই জানবো। কে বলতে পারবে এনসিটির ফুল ফর্ম? হাত তোলাতে দেখি। ডিএলএড করেছে মানে এনসিটির ফুল ফর্ম সবাই জানি আমরা। কে পারবে এনসিটির ফুল ফর্ম? সে কি? বলো তন্ময়। Sir, National Council for Teacher Education. না, শুভম বলবে? দেখো কাণ্ড। স্যার বলো। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। দুজন একসাথে বলছো, অনির্বাণ মিউট করো। শুভম বলো। স্যার ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। কাউন্সিল আলাদা কথা, কাউন্সিলিং আলাদা কথা, ফর আলাদা কথা, অফ আলাদা কথা। ম্যাক্সিমাম ক্ষেত্রে ফর আর অফ দিয়ে গুলিয়ে যায়। এবার হয়তো ওনারা বললেন যে ম্যাডাম এটা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন হবে। কি স্যার, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন তো হতো, তুমি ঘাবড়ে গেলে। তোমাকে যাচাই করার জন্যই কিন্তু ওনারা বললেন, বা হয়তো ঘুরিয়ে বললেন যে অফ হবে না ফর হবে। তোমাকে তখন দৃঢ়তার সাথেই বলতে হবে, স্যার অন্যান্যগুলোর ক্ষেত্রে জেনারেলি অফ হয়, কিন্তু এনসিডি এর ক্ষেত্রে ফর হবে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তুমি বলবে, স্যার আমি রিতার বই পড়েছি, ফর লেখা ছিল, স্যার আমি ওয়েবসাইটে দেখেছি, ফর লেখা ছিল। এইরকম অ্যাপিয়ারেন্সটা হবে না, এরকম আমার এক্সপ্রেশনটা হবে না। আমি যেটা জানি সেটাই বলবো, দৃঢ়তার সাথে সেটাই রিপিট করবো। একবারের জায়গায় দুবার বললো, আমি যদি শিওর হয় যে এটাই সঠিক উত্তর, আমি সেটাকে রিপিট করবো না, স্যার আপনি বলছেন ঠিকই, কিন্তু স্যার এটা কিন্তু ফরই হবে, পোলাইটলি বলবো। অনেক সময় ওনারা আমার ধৈর্য কতটা সেটা যাচাই করার জন্য আমার কিন্তু এমন ভাবে প্রশ্ন করতে পারেন যেন আমি এক্সাইটেড হয়ে পড়ি, কিন্তু আমি এক্সাইটেড হওয়া চলবে না। ওনারা না, আরেকজন পাশ থেকে যোগ করে, না এটা ফর নয় অফই হবে। তুমি ঘেমে যাচ্ছ, তাই তো সত্যি তো ওনারা বলছেন, কনফিউজ হয়ে যাচ্ছ, অথবা রেগে যে বলতে, না স্যার আমি বই পেয়েছি, ওই বই এই পাবলিশার্সের এই বই আছে, ওই আছে, সে একদম এসব বলবেন। তুমি দুবার হলে দুবার, তিনবার হলে তিনবারই দৃঢ়তার সাথে বলবে, স্যার আপনারা বলছেন, কিন্তু স্যার এটা ফরই হবে। ফলে দৃঢ়তা তোমার কতটা রয়েছে, আত্মবিশ্বাসী কিনা তুমি, এটা ওনারা যাচাই করবেন। তোমার মধ্যে পজিটিভ এনার্জি কতটা রয়েছে ওনারা যাচাই করবেন। তুমি অল্পেতে নার্ভাস হয়ে যাও, ভেঙে যাও, পড়ো কিনা তোমাকে যাচাই করবেন। কারণ স্কুলে যখন বাবা চাকরি করবে, তখন প্রচুর চাপ আসবে তোমার উপর দিয়ে, সত্য অভিযোগ, মিথ্যা অভিযোগ, প্রতিটা দিন স্কুলে নানা রকম ইন্টারনাল তার প্রেসার, পলিটিক্স, সবকিছু কিন্তু মানে কি করবো, সহ্য করতে হবে তোমাদেরকে। যারা অলরেডি বিভিন্ন কোনো না কোনো কাজের সাথে যুক্ত, তারা জানো যে কোনো সেক্টরে তুমি কাজ করো না কেন, প্রাইভেট সরকারি, প্রচুর প্রেসার তোমাকে নিতে হবে। কাজ ছাড়াও কিন্তু পারিপার্শ্বিক প্রেসার তোমাকে প্রচুর নিতে হবে, স্কুলেও নিতে হবে, সেগুলো থেকেও প্রশ্ন করবেন। ইন্টারভিউতে সঠিক উত্তর দেওয়ার পাশাপাশি তোমার আত্মবিশ্বাস যদি না থাকে, তাহলে কিন্তু কাজ হবে না। আত্মবিশ্বাস এখানে কিন্তু খুব খুব ভাইটাল একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে বললাম, ঢোকা থেকে বেরোনো পর্যন্ত, নিজেকে ইন্ট্রোডিউস করা থেকে শুরু করে, সাইকোলজির প্রশ্নই থাকুক, তোমার জেলা নিয়ে প্রশ্ন থাকুক, স্কুলের যে পাঠ্য টেক্সট বুক সেখান থেকে প্রশ্ন করতে পারেন, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করতে পারেন। এইসবের সাথে ডেমনস্ট্রেশন দিতে হবে, সেই রিলেটেড দু এক প্রশ্ন,
তারপর থ্যাংক ইউ বলে আমাকে বেরিয়ে যেতে বলবেন ওনারা। ঠিক আছে, ধন্যবাদ, আপনি এবার আসুন। সেখান থেকে ওনাদেরকে কিছু একটা রেসপন্স করে একটা বেশ সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাকে কিন্তু গেট থেকে বেরিয়ে আসতে হবে। টোটালটা নিয়ে কিন্তু ওই 5-7 মিনিটের একটা সুন্দর রিপ্রেজেন্ট আমাকে করতে হবে। এই হচ্ছে বিষয়। যে দক্ষতার সাথে হ্যান্ডেল করতে পারবে প্রেশারটা নিয়ে, সে ম্যাচ জিতে যাবে। যে প্রেশার হ্যান্ডেল করতে পারবে না, সে ওখানেই শেষ, থমকে যাবে। এই হচ্ছে বিষয়। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার তাহলে আপনি কিভাবে আমাদেরকে প্রস্তুত করবেন, যেটা মূল বিষয়। সপ্তাহে কদিন ক্লাস হবে, এটা তোমরা অনেকেই জিজ্ঞেস করছো। কিভাবে ক্লাস হবে? প্রথমে বলি যে যেহেতু আমরা বেশিরভাগই কোনো না কোনো প্রফেশনের সাথে বর্তমানে যুক্ত রয়েছে, ফ্রেশ স্টুডেন্ট বলতে হাতে গোনা কয়েকজনকে পাবো। বেশিরভাগই কিছু না কিছু কাজের সাথে যুক্ত রয়েছে, সেটা এই পরিবেশ পরিস্থিতি বাধ্য করেছে আমাদেরকে। ফলে অফলাইনে ক্লাস করলে সকলের পক্ষে সেটা যোগদান করা সম্ভব হবে না। যেমন ধরো আজকে রবিবার 3টের সময় ক্লাস রেখেছি, তাতেও কিন্তু দেখো সবাই জয়েন হতে পারলো না। কারণ অনেকেই আছে এমন এমন কাজ করি, সেখানে রবিবার বলে তো সব ডিপার্টমেন্টের ছুটি, সব সেক্টর ছুটি এমন নয়। স্যার রেকর্ডিং শুনে নেবো, একটু আগে যে মেসেজ করলো, স্যার কাজে চলে এসেছি, রবিবার হলো কাজে চলে এসেছি, স্যার রেকর্ডিংটা দেবেন, শুনে নেবো। এটা হচ্ছে অনলাইনের একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। আমি যদি সব দিন ক্লাস করতে নাও পারি, আমি পরবর্তীকালে আমার সময় মতো সময় রেকর্ডিংটা শুনে নিতে পারবো। ফলে অনলাইনটাই সবার কাছে প্রেফারেবল। আমরা অনলাইনেই শুরুটা করব ক্লাসটা। ইনিশিয়ালি আমরা সপ্তাহে 2 দিন করে এখন ক্লাস দেখার ভাবনা চিন্তা করেছি। একটা থাকবে রবিবার এই দুপুরের দিকে, আরেকটা অন্য দিন তো আর দুপুরে রাখা যাবে না, কারণ আমার নিজের কলেজ রয়েছে, আর তোমরা যারা কাজ করো তোমাদেরও চাপ হবে। সেক্ষেত্রে আরেকটা দিন আমাদেরকে সন্ধ্যের দিকে রাখতে হবে, এরকম একটা ভাবনা চিন্তা। সন্ধ্যের দিকে ওই 7টা বা 7:30 বা 8টা এরকম সময় রাখতে হবে। দুটো দিন, একটা দিন একটু অ্যাডজাস্ট করতে হবে রাতের ক্লাসটা। আমি বুঝতে পারছি অনেকের হয়তো চাপ হবে, কিন্তু তা সত্ত্বেও দেওয়া যাবে না। আর একদিনে যদি বলি রবিবার সারাদিন ক্লাস করাবো, আমাদের অসুবিধা নেই, আমরা টিচারদের অভ্যস্ত, আমাদের পরপরই ক্লাস থাকে। আমাদের 2-3টে টানা ক্লাস করলে চাপ হবে না, কিন্তু তোমাদের পক্ষে চাপ হবে। নেটের ব্যাপার, নেট শেষ হয়ে গেছে স্যার, একদিনে বাড়িতে কাজ আছে স্যার, তোমার তাতেও হ্যাম্পার হবে। তাহলে প্রথমে ভেবেছিলাম যে রবিবারই টানা ক্লাস করিয়ে দেবো, একটা 10টা থেকে রাখবো, আর একটা আবার দুপুরের পর রাখবো। কিন্তু সেটা করলেও তোমাদের অনেকের অসুবিধা হবে, নিতে পারবে না প্রেশারটা। একটা দিন রবিবার রাখছি দুপুরের দিকে, আর একটা দিন রাত্রের দিকে রাখবো। ঠিক আছে, সেটা বুধবার অথবা বৃহস্পতিবার। বুধবার অথবা বৃহস্পতিবার রাত্রের দিকে একটা ক্লাস রাখবো, তাহলে মাঝামাঝি হচ্ছে সপ্তাহে, আর একটা রবিবার থাকবে। ইনিশিয়ালি দুটো করে দিন আমরা অনলাইনে শুরু করব। থিওরি পোর্শন যেটা রয়েছে, তোমাকে ইন্ট্রোডিউস করার থেকে শুরু করে কি বলতে হয় সেখানে, বিভিন্ন যে সাইকোলজিক্যাল পার্টের প্রশ্ন, বিভিন্ন যে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, বিভিন্ন জেলার যে তথ্যগুলো রয়েছে, এই যে থিওরি ক্লাসগুলো, এর যে পোর্শন গুলো, সেগুলো আমরা সবগুলোই কভার করার চেষ্টা করব। তোমাদের যে পোর্শন থাকছে, তোমাদেরকে যেটা করতে হবে, ডেমনস্ট্রেশন, তোমাদের যে জায়গাটা, সেই ডেমনস্ট্রেশনটা আমরা করাবো এখান থেকে। সেটা তোমরা অনলাইনে নিজেরাও পার্টিসিপেট করতে পারবে। হোয়াইট বোর্ড যদি বাড়িতে থাকে খুব ভালো হয়। হোয়াইট বোর্ড, একটা মার্কার পেন, বেশি নয়, ছোট হোয়াইট বোর্ড একটা কিনলেই হবে, 1.5-2.5 সাইজের। ছোট্ট যে হোয়াইট বোর্ড গুলো হয় সেগুলো কিনতে পারো, 2-3 সাইজের যেগুলো ক্যালেন্ডার সাইজ, সেগুলো কিনতে পারো। সমস্ত বাজারে এখন সব জায়গায় অ্যাভেলেবেল। বিভিন্ন কাজেও বাড়িতে লাগে হোয়াইট বোর্ড, সেটা ইউজ করতে পারো। যদি সেটা সম্ভব না হয়, কিচ্ছু না, বাড়িতে তো অ্যাটলিস্ট ক্যালেন্ডার সকলেরই রয়েছে, ক্যালেন্ডারটা উল্টে দাও, একটা মার্কার পেন 20 টাকা দিয়ে কিনে নাও, ক্যালেন্ডারের পেছনটাই হোয়াইট বোর্ড হিসেবে ব্যবহার করো। বোর্ড ওয়ার্কটা করতে হবে, কারণ বোর্ড ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট ডেমনস্ট্রেশন। শুধু বললে হবে না, বোর্ড ওয়ার্ক মাস্ট, বিরাট গুরুত্বপূর্ণ একটা বোর্ড ওয়ার্ক। তার একটা ব্যাপার রয়েছে, সেটা আমরা করতে পারি। ডেমনস্ট্রেশন প্র্যাকটিসটা আমাদের হবে। আর ফাইনাল যে ইন্টারভিউ, সেটা যেহেতু এখনো ডেট দেয়নি আমাদের, ফাইনাল ইন্টারভিউ কোন মাসে হবে কখন হবে আমরা বুঝতে পারছি না। যখন ফাইনাল ইন্টারভিউর একটা ডেট মোটামুটি আমরা পেয়ে যাব, তখন একটা আমরা ফাইনাল ইন্টারভিউ ডেমনস্ট্রেশন করাবো। সেটা চেষ্টা করব অফলাইনে করানো, বিষ্ণুপুরে করানো। যারা বিষ্ণুপুর সারাউন্ডিংসে থাকছো, তাদেরকে আমি বলবো, সেটাই সাজেস্ট করবো, যে বিষ্ণুপুর তোমরা এসে একদিন সেটা অ্যাটেন্ড অবশ্যই করবে। সেটাতে অনেকটাই সুবিধা হবে। যারা একান্তই দূরের থাকবে, যেমন একজন বোলপুরের রয়েছে, তার পক্ষে হয়তো একটু চাপ হয়ে যাবে বিষ্ণুপুরে আসা, সেক্ষেত্রে আমরা পুরো সেট আপটা রেকর্ডিং তাকে প্রোভাইড করবো।
চেষ্টা করবো পুরো সেটআপটা রেকর্ডিং দেওয়ার, কিন্তু সেটা অফলাইনে হলেই বেটার। থিওরি পোর্শন যেটা রয়েছে তার জন্য পুরো ক্লাসটা আমাদের অনলাইনে থাকবে। যখন ইন্টারভিউ ডেট দেবে সেই পোর্শনটা, ইন্টারভিউ মক ইন্টারভিউ পোর্শন যেটা, সেটা আমরা অফলাইনে অ্যারেঞ্জ করার চেষ্টা করবো। এই হচ্ছে মোটামুটি বিষয়। এই মুহূর্তে পুরো সেটআপটা আমরা মান্থলিতে রাখছি এই কারণে, কারণ কোন মাসে ফর্ম ফিল আপ হবে আর কোন মাসে ইন্টারভিউ হবে এখন কোনো ধারণা নেই। কেউ বলছে নভেম্বরে হয়ে যাবে, কেউ বলছে ডিসেম্বরে হয়ে যাবে, কেউ বলছে জানুয়ারির মধ্যে করাবেই, কিন্তু সবগুলো দেখো উড়ো খবর। কোনো খবরের কিন্তু অথেন্টিসিটি সেভাবে নেই, অফিসিয়ালি কোনো অ্যাকসেপ্টেড নয়। যার জন্য এই মুহূর্তে আমরা মান্থলি সেটআপে রাখছি পুরো শিডিউলটাকে। আমাদের একটু সেটআপ নিজেদের হতেও, নিজেদেরকে প্রস্তুত করতেও, ডেমোর জন্য প্রিপারেশন নিতেও টাইম লাগবে। যদি ইনকেস দেখা যায় কোনোভাবে নভেম্বরের শেষ বা ডিসেম্বরে করাচ্ছে, যদিও সম্ভাবনা আছে বলে আমার ব্যক্তিগত মতামত নেই, কারণ নভেম্বরের মাঝামাঝি থেকে আমাদের এসএলএসটি মানে এসএসসি যেটা 9, 10, 11, 12 তার ইন্টারভিউ শুরু হবে। সরকার কখনোই দুটোকে একসাথে প্রেশার নেবে না, চাপ নেবে না, কারণ ইন্টারভিউ যারা নেবেন সেই সংখ্যাটা লিমিটেড। ওই যে ব্যক্তিগুলো প্রাইমারি ইন্টারভিউ নিতে যাবেন ওরাই আবার এসএসসি ইন্টারভিউ নিতে যাবেন, ফলে দুদিকের অত লোক পাওয়া যাবে না ইন্টারভিউ নেওয়ার। এসএসসি ইন্টারভিউ যেহেতু পুরো নভেম্বর মাস জুড়েই চলবে বা ডিসেম্বরের ফার্স্ট উইক ধরে চলবে, তাহলে সম্ভাব্য ওই সময়ের মধ্যে প্রাইমারি ইন্টারভিউ কোনোভাবেই হবে না। ডিসেম্বরের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি একটা পরীক্ষার ব্যাপার রয়েছে। এইসব হিসেব করে মোটামুটি জানুয়ারির আগে হবে বলে আমার মনে হয় না। এটা সম্পূর্ণ আমার ধারণা, ভুল হতে পারে। যদি দেখা যায় ইনকেস নভেম্বরের শেষ বা ডিসেম্বরে কোনো কারণে হয়ে গেল, সেক্ষেত্রে তখন আমরা শিডিউলটা চেঞ্জ করব। ক্লাসটা যেটা 2 দিন দেওয়া হচ্ছে সেটা 4 দিন বা 5 দিন করা হবে। সেক্ষেত্রে তোমাদের মান্থলি যে ফিজ এখন বলা হচ্ছে সেটা তোমাদের সাথে একটা কোনো একবার বসে একটা এগ্রিমেন্ট করে নেওয়া হবে যে তোমাদের এই সময়ের মধ্যে আমরা পুরোটা সেটআপ শেষ করব, তার জন্য মোটামুটি এরকম একটা ফিস নেওয়া হবে, তখন সেটা সেইভাবে বিবেচনা করা হবে। যেহেতু এই মুহূর্তে আলাদা করে কোনো খবর নেই কখন হতে পারে, তার জন্য আমরা মান্থলিতেই পুরো প্র্যাকটিসটা রাখার চেষ্টা করছি। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? এবার তোমরা একে একে হাত তুলে জিজ্ঞেস করবে তোমাদের আর কোথায় কি ডাউট রয়েছে বা আমি কি এখনো বলতে বাকি রেখে দিলাম। একে একে হাত তোলো, আমি কল করে নেবো, শেষে বলবে। তন্ময় বলো। স্যার বলছি আমি যেটা বললাম ওটাতে ভুল কোথায় হলো বুঝতে পারলাম না, একটু যদি বলে দিতেন। তুমি কি কাউন্সিল বলেছিলে না কাউন্সিলিং বলেছিলে? কাউন্সিল বললাম। কিন্তু কাউন্সিলিং শোনালো তো তোমার। আচ্ছা তাহলে তার মানে ভয়েসটা যাই। আমি কাউন্সিলিং শুনলাম বলে না বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। শুভম বলবে কিছু? হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আপনি যেটা বললেন ওই ব্যাচেলার ডিগ্রিটা বলা যায়, যে ক্ষেত্রে কোশ্চেন গুলো অত টাফ করবেন না ওনারা, কিন্তু স্যার আমার একটা কোয়েরি হচ্ছে যে আমি যদি ব্যাচেলার ডিগ্রিটা আমার ইংলিশে আছে, আমি যদি ইংলিশ বলি, তাহলে সেক্ষেত্রে ওনাকে আমাকে প্রপোজ করতেই পারেন কি পুরোটা কনভারসেশনটা ইংলিশেই হোক আমাদের? না 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 না, এরকমটা করে না, এরকম করে না, এরকম করে না, এরকম কোনো রেকর্ড কিন্তু প্রিভিয়াস নেই। প্রাইমারির সাথে সাবজেক্ট খুব একটা ম্যাটার করে না, ওটা এসএসসি তে হয়। প্রাইমারির সাথে সাবজেক্ট ম্যাটার করে না, কারণ প্রাইমারিতে টিচারের সাবজেক্ট থেকে তো রিক্রুটমেন্ট হয় না। তুমি যখন ইংলিশ বলবে তোমাকে একটা জিজ্ঞেস করবে শেক্সপিয়ারের একটা ভালো নাটকের নাম বলো বা এই ক্যারেক্টারটা কোন নাটকে রয়েছে, যে প্রশ্নটা তুমি জানবেই, মানে অনার্স করেছো মানে তুমি এই প্রশ্নের উত্তর জানবেই, এরকম ব্যাপার আর কি। যেমন ধরো এবারে জিজ্ঞেস করেছিল একটা প্রশ্ন যে রাইনার টাইটেলটা কি ছিল, একটা প্রশ্ন ছিল না পরীক্ষাতে, ওটা যে কেউ জানবে, মানে যে আনসার পড়েছে সে উত্তর জানবে, ওটা যেন আর পড়তে হবে না তোমাকে দ্বিতীয়বার, ঠিক সেই রকম বেশি কিছু প্রশ্ন করবে, ওটা ভয়ের কিছু নেই। তোমার হায়ার ডিগ্রি থাকলে তুমি অবশ্যই দেখাবে, কখনো এটা দেখাবে না যে আমি প্লাস শুধুমাত্র এইচএস প্লাস গ্রাজুয়েট ডিএলএড করেছি, এটা কেন বলবে? তোমার তো হায়ার ডিগ্রি রয়েছে, হায়ার ডিগ্রি করাটা তো অপরাধ নয় কোনো, বরঞ্চ ভালো তো। তুমি তো আরো বেশি কোয়ালিফাইড, আরো বেশি ট্রেন্ড, তাই না? তুমি যখন হায়ার ডিগ্রি রাখবে, যার বিএড এর সাথে ডিএলএড দুটো ডিগ্রি আছে সে দুটো ডিগ্রি বলবে, কোনো অসুবিধা নেই। তুমি হায়ার কোয়ালিফিকেশন দেখাচ্ছ মানে তোমাকে বাদ দিয়ে দেবে এমনটা কিন্তু নয়। তাহলে স্যার আমি মাস্টার ডিগ্রিটা দেখাতে পারি, আমার ইংলিশে মাস্টার হ্যাঁ ডিগ্রি হ্যাঁ আছে? হ্যাঁ, অবশ্যই বলবে তুমি আমার আমার যা যা কোয়ালিফিকেশন আছে আমি সবই দেখাবো, আমি সবই দেখাবো। ওকে স্যার, ওকে স্যার। অনন্যা বলো। স্যার বলছি আমি তো একটা জব করি, আবার আমার বিজনেসও আছে। সেই ক্ষেত্রে কি কোনটা যদি স্যার জিজ্ঞাসা করেন যে আপনি কি করেন, তো তখন বিজনেসটা বলা যেতে পারে না জব করি সেটা বলা যেতে পারে? তুমি বিজনেসটা না বলাই ভালো, ওইটা ঠিক টিচিং প্রফেশনের সাথে যাবে না, তুমি জব করো সেটা বলবে।
আচ্ছা, কিন্তু স্যার ওই জব রিলেটেড যদি আবার অনেক কোশ্চেন করতে শুরু করেন না তখন তো না না মুশকিল হয়ে না যাবে। না না, করবে না, করবে না। ওইগুলো ভয় পেও না, আচ্ছা। ওগুলো ভয় পেও না। ওইভাবে দেখো, ওইভাবে যদি আমি কি বললাম, যদি আমি কাউকে হ্যারাস করবো বলি তাহলে তো প্রচুর প্রশ্ন করা যাবে তোমাকে। তো আমি যদি বলি মানে, কিন্তু টিচাররা যারা বসে রয়েছেন ওনারাও তো মানুষ, ওনারাও মানবিক, ব্যক্তিগত তো কারোর সাথে কারোর এখানে ইচ্ছা নেই, ওনাদেরকে এলিমিনেট করতে হবে, সেটা অবশ্যই সিস্টেমের মধ্যে থেকে। তাহলে তোমাকে এরকম মানে এক্সট্রা প্রশ্ন করে বা তোমার এই জায়গা থেকে প্রশ্ন করে তোমাকে বিরক্ত করবে, বিব্রত করবে, এমনটা ওনারা কখনোই করবেন না। কিন্তু ট্রু ফ্যাক্ট যেটা সেটাই বলবে, যে আমি এই প্রফেশনের সাথে যুক্ত আছি। কিছু করার নেই তো, এটা বাস্তব না, বাস্তবটাকে লুকিয়ে লাভ নেই। তোমাকে সবসময় সত্যিটা বলেই তোমাকে কিন্তু লড়াই করে যেতে হবে। তুমি যদি বলো যে আমি বাড়িতে চুপচাপ বসে রয়েছি, সেটা তো আরো নেগেটিভ দিক। তুমি এতদূর পড়াশোনা করলে তুমি কিছু একটা কাজ জোটাতে পারলে না, এটা তো তোমার একটা ব্যর্থতা। তুমি এটা সার্ভিস করো, কিন্তু স্যার আমার টিচিং এর প্রফেশনটাই কিন্তু আমার ছোটবেলা থেকে স্বপ্ন, এটাই আমার একমাত্র লক্ষ্য, সেই লক্ষ্য নিয়েই স্যার আমি পড়াশোনা করেছি। আমি আমার মাধ্যমিক বলুন, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পরবর্তীকালে স্যার এই যে ডিএলএড ট্রেনিং করা, এই সবটাই কিন্তু স্যার এই শিক্ষকতা পেশাকে সামনে রেখেই, আদর্শকে স্যার সামনে রেখেই কিন্তু আমার এই সবকিছু করা। পরিস্থিতির চাপে স্যার বাধ্য হয়েছে অন্য প্রফেশনে যেতে, কিন্তু স্যার আমার লক্ষ্য, একটাই লক্ষ্য স্যার, আমি শিক্ষক বা শিক্ষিকা হব স্যার। এই কারণের জন্য আমি এতদূর পড়াশোনা করেছি বা এগিয়ে যাচ্ছি, বা আজকে আমি এই জায়গায় এসে এসেছি। এই জায়গায় তোমার দৃঢ়তা থাকবে। পরিস্থিতির কারণে তোমরা অন্য প্রফেশনে গেছো, কিন্তু তোমাদের মূল লক্ষ্য কিন্তু শিক্ষকতা। এই হচ্ছে বিষয়। আর স্যার বলছি, যখন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ দিবে বলবেন, তখন স্যার ওইটা তো বাংলাতে, মানে আমি যখন এর আগে ইন্টারভিউটা দিয়েছিলাম জবের জন্য, তখন আমাকে বলেছিলেন, মানে এই ইন্টারভিউতে বলা হয়েছিল যে আপনি নিজের সম্বন্ধে কিছু বলুন। তো আমি ওই টোটাল আপনার মানে স্কুলিং থেকে ধরুন এই মাধ্যমিক পাস থেকে আপ টু গ্রাজুয়েশন পর্যন্ত সমস্ত কিছু বলেছিলাম। তো মানে ডিএলএড পর্যন্ত। তো এক্ষেত্রে যদি বলে, তখন আমরা কি ওই মাধ্যমিক থেকেই বলবো? একদম। আমি ওটা একটা বয়ান সুন্দর করে লিখে তোমাদের দিয়ে দেবো, তোমাদের সেই জায়গাতে তোমাদের তথ্যগুলো বসিয়ে নিজেরা রেডি করে নেবে, তাহলেই হবে। আর স্যার বাংলাতে দুটো বলাটাই তো ভার্সনেই বেটার। করতে হবে, দুটো ভার্সনেই করে যেতে হবে তোমাকে, ইংলিশ ভার্সনে করে যেতে হবে, বাংলা ভার্সনে করে যেতে হবে। যদি প্রশ্ন করে দেন যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তখন কিন্তু ইংলিশে তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে। যদি বলে আপনার সম্পর্কে বাংলায়, আপনার সম্পর্কে বলুন বাংলা ভাষায় বলে, তখন তুমি বাংলায় উত্তর দেবে। প্রাইমারিতে কিন্তু ইংরাজিও তোমাকে পড়াতে হতে পারে, বাংলাও পড়াতে হতে পারে। আমি বলছি সাবজেক্ট থেকে টিচার নাই, ওনারা যে ভাষায় প্রশ্ন করবেন সে ভাষায় উত্তর দিতে হবে। পরের প্রশ্নগুলো অবশ্যই বাংলাতে ওনারা করবেন, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এই প্রথম যেটা ইন্ট্রোডিউস ইউর সেলফ, অথবা নিজের সম্পর্কে বলুন, বা আপনার কি নাম, কোথা থেকে এসেছেন, এইগুলো যা যে ভাষায় বলবে সেই ভাষায় উত্তর দিতে হবে। আর স্যার যখন ওই ভিতরে কামিং বলবো না ভেতরে আসবো, এটা বলবো? তুমি বাংলাতেই বলবে না, স্যার আসতে পারি, কোনো অসুবিধা নেই। স্যার বেশ। যারা বলবে হাত তুলে রাখো, আমি পরপর ডেকে নেবো। শিল্পা, শিল্পা, প্রকাশ একটু মিউট করে দাও। প্রকাশ, প্রকাশ একটু মিউট করে দাও। শিল্পা বলো। স্যার বলছিলাম, আমি বর্তমানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছি। তো এটা কি আমি বলতে পারি যে না, আমি করছে এই যখন বলার দরকার নেই, নেতাজি সুভাষ কমপ্লিট তো হয়নি, কমপ্লিট হয়নি, না, বলার দরকার নেই, কমপ্লিট হয়নি। বলার দরকার নেই। তাহলে যে যদি আমি ডিগ্রি কমপ্লিট করতে নেই চাই সেটা বলার তাহলে দরকার আমি নেই। এখন কি করবো? তুমি শুধুমাত্র এইচএস পর্যন্ত, তাহলে যদি এইচএস আর ওনারা ডিএলএড এটাই বলবে। হ্যাঁ স্যার, সেটাই বলবো। আমার 2019 সালে এইচএস হয়েছে, তারপরে 2019 থেকে 21 পর্যন্ত ডিএলএড হয়েছে। এরপরে যদি ওনারা প্রশ্ন করেন যে তাহলে আপনি কতদিন কি করছিলেন এই বছরগুলোতে, তখন আমি বলতে পারি যে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছি। হ্যাঁ, সেটা তখন বলা যাবে। আর হ্যাঁ স্যার, এটা যদি প্রশ্ন করা কেন তুমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকেই করছো, তুমি কেন রেগুলার করছো না? না না, এখন আর ওই জিনিস নেই, এখন ওপেন, রেগুলার, করেসপন্ডেন্ট এইসব গল্প এখন আর নেই। ওগুলো একটা আগে সময় ছিল যে রেগুলার ঠিক এমএ করেছে, রেগুলার গ্রাজুয়েশন করেছে, হ্যাঁ, ওগুলো আগে গল্প ছিল, এখনকার দিনে ওই গল্প আর নেই। ঠিক আছে স্যার, আমার এবং কমপ্লিট এবং হয়নি, তাই বলে বলতে ওয়েস্ট পারবেন। বেঙ্গলের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি 1 নম্বর ইউনিভার্সিটি এই মুহূর্তে বলো, সেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। ওপেন হলেও সেটা কিন্তু এখন র্যাঙ্কিং এ 1 নম্বরে রয়েছে, এতটা ইম্পর্টেন্ট। মানে যে এক্সপার্টরা তোমার প্রশ্ন করছেন, দেখা যাবে ওনারাও কোনো না কোনো একটা এক্সট্রা ডিগ্রি নেতাজি থেকে করে রেখেছেন। এতটাই নেতাজির বর্তমানে গ্রহণযোগ্যতা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেশি। সুতরাং নেতাজিতে ওপেন মাস্টার ডিগ্রি করছে, এই নিয়ে কোনো দ্বিমত নেই, কেউ সংশয় সন্দেহ কিছুই করবেন না, ঠিক আছে।
মানে ওনারা জিজ্ঞাসা করলে বলবো, নইলে আমার এটা বলা জিজ্ঞাসা করলে বলো, একদম। বর্ণালী, হ্যাঁ স্যার, বলছি স্যার ওই যে যখন ওরা আসবো বলবো, তখন ওরা যখন ভেতরে ঢুকতে বলবে, তখন আমরা যে ওখানে স্যার থেকে ধন্যবাদ জানাবো তো? অবশ্যই জানাতে হবে, তোমাকে স্যার পারমিশন আমার একটা দিচ্ছে কথা, মানে থ্যাংক ইউ তো বলতে হবে। আচ্ছা একটা কথা আমি একটা জায়গায় ভিডিওতে দেখছিলাম, যে ওইখানে বলছে যে প্রত্যেকটা প্রশ্ন করছে, তারপরেই বলছে ধন্যবাদ স্যার আমাকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। স্যার না, এরকম একদম করে না, কি বলবে? একদম না। প্রশ্ন করার জন্য তুমি ধন্যবাদ দিতে হবে কেন? ধন্যবাদ তুমি দেবে কখন? যখন তোমাকে ঢুকতে অনুমতি চাইছো, ওনারা ঢুকতে দিলেন, তুমি তখন থ্যাংক ইউ বলতে পারো। এবার তার সাথে সাথে যদি তোমাকে বসতে ওনারা বলে দেন, বা তুমি জিজ্ঞেস করলে, বসতে চাইলে, অনুমতি চাইলে ওনারা বসতে দিলেন, তখন থ্যাংক ইউ বলা যেতে পারে। এই দুবার বলা যেতে পারে। আর যখন সব শেষে আচ্ছা একদম যখন একদম বেরিয়ে শেষ আসবো। করে গেলে, বেরিয়ে আসার আগে একবার থ্যাংক ইউ বলতে পারো, ম্যাক্সিমাম 3 বার। আর তো থ্যাংক ইউ বলার জায়গা নেই কিছু। এবার হয়তো আচ্ছা ওনারা ঠিক আছে। বললেন যে আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন, হ্যাঁ, বা আপনার নামটা খুব ভালো, ভালো করে বোঝো। তুমি কোন একটা নাম বললে বা তার তাৎপর্যটা এত সুন্দর বুঝিয়ে বললেন, ওনারা বললেন বাহ, আপনার নামটিও খুব সুন্দর, বা আপনি এত সুন্দরভাবে বুঝিয়েছেন, খুব সুন্দর, ভালো লাগলো। তখন তুমি থ্যাংক ইউ বলবে, সেই কথার পরনে। কিন্তু এই যাই প্রশ্ন করছে, তুমি উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ বলছে, একদমই করবে না, সেটা রিডিকুলাস হয়ে যাবে। যান্ত্রিক কোনো কিছু করা যাবে না, যেটা স্বতঃস্ফূর্ত হয় সেটাই। তোমাকে যদি কেউ বলে যে, হয়তো তুমি যে ড্রেস আপটা করে গেলে, হ্যাঁ, সেটা ওনারা বললেন যে বা খুব সুন্দর তো শাড়ি। অনেক সময় কি হয়, বিভিন্ন যে ড্রেস গুলো থাকে তার মধ্যে আঞ্চলিকতার একটা কি বলবো, প্রভাব থেকে যায়। তুমি হয়তো এমন একটা কোনো শাড়ি পরে গেলে, যেখানে একটা আঞ্চলিকতার কোনো প্রভাব, বা একটা হয়তো শান্তিনিকেতনের কোনো স্টাইল বা কিছু একটা দেখে মনে হলো, ওনাদের মধ্যে সেটা হয়তো খুব অ্যাট্রাক্টিভ মনে হলো, যে আপনার যে শাড়ি পরার ধরন, হুম, বা আপনার কথা বলার যে ভঙ্গিমা, এটা আমাদের বেশ ভালো লেগেছে। তখন তুমি অবশ্যই থ্যাংক ইউ স্যার বলবে, বা ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম বলবে। বা তোমার ডেমনস্ট্রেশন দেখে যদি ওনারা সন্তুষ্ট হয়ে ওনারা বলেন, জেনারেলি বলেন না, হয়তো অনেক সময় বলে দেন কিন্তু, যে না, আপনার পড়ানো খুব ভালো হয়েছে, তখন তোমাকে অটোমেটিক থ্যাংক ইউ স্যার বলতে হবে, তখন বলবে। কিন্তু তোমাকে জিজ্ঞেস করলে বালার প্রজেক্টের ফুল ফর্ম কি, তুমি বললে থ্যাংক ইউ স্যার, দারুণ প্রশ্ন করেছে, নিয়ে আবার কি কথা? এটা হবে না, এটা কখনোই হবে না। ঠিক আছে স্যার। বলো প্রকাশ, বলো। বলো কি বলছিলে? হ্যাঁ স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে আমি কি বলবো, মানে আমি 2012-তে আমি উচ্চ মাধ্যমিক পাস করি, ঠিক আছে। তারপরে আমি 2013 থেকে 16 আমি আপনার ডিপ্লোমা করি, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করি, মানে এন্ট্রান্স দিয়ে, ঠিক আছে। তারপর আমি জব করি, কন্টিনিউ জব করে কোথাও আমার মনে হয় তখন যে না, আমি এই পেশার সাথে যুক্ত হয়ে না হয়ে আমি শিক্ষকতার পেশাতে আমি আসতে চাই। প্রথম থেকেই একদম ছোট থেকেই ইচ্ছে ছিল শিক্ষকতা করার। তো যথারীতি আমি মানে বাড়ির সমস্যার জন্য আমাকে বাধ্য হয়েছিলাম আর কি ওটা করতে। হুম। তো তারপরে আমি 20-22 সেশনে ডিএলএড করি, এবং একটা বেসরকারি সংস্থা থেকে। তারপরে আপনার 21-24 সেশনে আমি গ্র্যাজুয়েশন করি। তাহলে স্যার এক্ষেত্রে আমি কি বলতে পারি? তুমি যেটা বললে সেটাই বলবে, পুরোটাই বলবে, কোনো অসুবিধার কিছু নেই। মানে তোমার ধরুন আমি, পারিবারিক হ্যাঁ, সচ্ছলতা, তোমার হুম, পারিবারিক কোনো সমস্যা, দারিদ্রতা, এগুলো কোনোটাই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না। তুমি আচ্ছা এটাই যখন ইন্ট্রোডিউস করবে, তুমি যেভাবে আমার কাছে বললে, এই সততা নিয়েও তুমি সেখানে সত্যি কথাটাই বলবে। আচ্ছা, আমি, ধরুন আমাকে দেখো, এমন এমন আমাকে আমরা অনেক ঘটনা, আমরা ইন্টারভিউতে বা টিভিতে কোনো যে রিয়েলিটি শো হয় সেখানে শুনি, যেখানে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন কোনো ঘটনা বলে, সেই পরিবেশ পরিস্থিতি কাটিয়েও কিন্তু সে আবার নতুন করে ফিরে এসেছে। সেটাও তো একটা হ্যাঁ, মোটিভেশনাল ব্যাপার। এক- তোমার একদম একদম সমস্যা থেকে তুমি বাধ্য হয়েছিলে একটা প্রফেশন যেতে, কিন্তু সেখানে মানসিক শান্তি পাওনি। তোমার মন না স্যার। কিন্তু কাঁদছে, আমি শিক্ষকই হব, আমার এই প্রফেশনটাই আমার ভালো। সেই আকাঙ্ক্ষা হ্যাঁ, থেকে তুমি আবার সেই পরিস্থিতিটাকে কাটিয়ে, ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে, পরবর্তীকালে তুমি তোমার লক্ষ্যকে সুনিশ্চিত করার জন্য আবার কিন্তু পড়াশোনাতে ফিরে এসেছো। আবার তুমি হ্যাঁ, হ্যাঁ, গ্রাজুয়েশন করেছো, ডিএলএড করেছো, হুম, এবং আজকে হুম। ইন্টারভিউ টেবিল পর্যন্ত এসেছো। এটাই তো তোমার লড়াই, এটাই তো তোমার জার্নি। এটা বলবে, এটা শুনে ওনারা আচ্ছা আচ্ছা ইন্সপায়ার হবেন। এটা শুনে এটাতে কোনো ডিমেরিট নেই, এটা মেরিট আছে। আচ্ছা, আরেকটা স্যার, আরেকটা বিষয় হচ্ছে আমার, ধরুন আমি যে 20-22 সেশনে ডিএলএড করেছি এবং গ্র্যাজুয়েশনটা করেছি আমি 21-24-এ নেতাজি ওপেন থেকে, ডিস্টেন্সে। সমস্যা হবে না, সমস্যা হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি জব করতে করতে আমি গ্র্যাজুয়েশনটা করেছি। সেক্ষেত্রে ধরুন আমাকে ক্রস কোশ্চেন করলো, আমি ধরুন বাংলাতে অনার্স করেছি, ঠিক আছে।
তবে সেক্ষেত্রে ধরুন আমার তো মানে অতটা ডিপলি পড়াশোনা করার মতো সময় মানে সিচুয়েশনও না ছিল না না, না না ঠিক না, আছে। চাপ নেই, চাপ নেই, অত অত বললাম, প্রথমে বললাম আমি ডেপ থেকে প্রশ্ন করবে না। আচ্ছা, মানে ডেপথের আমি এটা প্রশ্ন বলতে প্রাইমারি হ্যাঁ, ইন্টারভিউতে কখনোই করা হয় না। এটা করা হয় যখন আচ্ছা এসএসসির যে ইন্টারভিউ দিতে যাবে তখন তাকে সাবজেক্টের গভীর থেকে প্রশ্ন করা হবে, কারণ ওখানে নিয়োগটা হয় সাবজেক্ট ভিত্তিক। এসএসসি তে যে নিয়োগ হয় সেই নিয়োগটা হয় সাবজেক্ট ভিত্তিক। সেই সাবজেক্টের আচ্ছা যখন তুমি টিচার হবে সেই সাবজেক্টে যথেষ্ট নলেজ তোমার থাকতে হবে, ডেপ থেকে প্রশ্ন করা হবে। প্রাইমারি হ্যাঁ। সেকশনটা আচ্ছা ওইভাবে নয়, আচ্ছা, প্রাইমারিতে আরেকটা বিষয়ের স্যার, গভীরতা আরেক প্রশ্ন করা হবে না। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, এই ধরুন আমাকে যদি ক্রস কোশ্চেন ওনারা করেন যে যেহেতু তুমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ঠিক আছে, আমি ডিপ্লোমা করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, যে 13 থেকে 16 সেশন পর্যন্ত যদি তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছো, তাহলে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছেড়ে তুমি কেন এই শিক্ষকতার পেশায় এ তো আসতে চাও, প্রশ্ন এটা করবে, যদি এটা ওনাকে। এটা তো স্বাভাবিক প্রশ্ন, এটা তো আসবেই। এই প্রশ্ন করবেনই ওনারা, ওই তো তুমি তো তারা উত্তর আগে দিয়েই দিয়েছো। হুম শিক্ষকতা পেশাটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য, কিন্তু পারিবারিক সমস্যার কারণে আমি বাধ্য হয়েছিলাম, হুম হ্যাঁ, এই এই কোর্সটা করতে বা বেছে নিতে পারিবারিক কারণে বাধ্য হয়েছিলাম। কিন্তু স্যার আমার ইচ্ছে প্রথম থেকেই ছিল শিক্ষক হওয়ার, বা এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। তার জন্য আমি পরবর্তীকালে আবার এই স্ট্রিমে স্যার ফিরে এসেছি। আমি 2020-22 সেশনে ডিএলএড কমপ্লিট করেছি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এবং পরবর্তীকালে আমি, আর সবসময় সাল সেশন মেনশন করার দরকার নেই, হ্যাঁ পরবর্তীকালে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে স্যার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এবং প্রিপারেশন নিয়ে স্যার আজকে আমি এই ইন্টারভিউ এসেছি স্যার। কারণ আমার লক্ষ্য, এই শিক্ষকতাটাই আমার একমাত্র লক্ষ্য। কিন্তু আমি বাধ্য আচ্ছা হয়েছিলাম পরিবেশ পরিস্থিতির কারণে অন্য প্রফেশনে যেতে, এই তো কথা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। আমি আমি পুলিশের চাকরি করি বলে মানে যে আমি গান করতে পারবো না। পুলিশের চাকরি করেন, বাধ্য হয়েছেন পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে, একজন ব্যক্তি বাধ্য হয়েছিলেন পুলিশের চাকরি নিতে। কিন্তু তার জীবনের স্বপ্ন ছিল গান করা। ইন্ডিয়ান আইডলসে গিয়ে তিনি কিন্তু খুব সুন্দর গান করেছেন এবং সেখান থেকে পুরস্কার নিয়ে ফিরেছেন। এবং সেখানে দাঁড়িয়ে যখন তিনি তার স্মৃতিচারণ করছেন, তিনি তখন বলছেন যে আমি বাধ্য হয়েছিলাম, কিন্তু আমি আমার গানের চর্চা ছাড়িনি বা ভুলিনি। আমি কিন্তু এই প্রফেশনে থেকেও গান কিন্তু চর্চা করতাম করতাম, কারণ এটা আমার ভালোবাসা, এটা আমার অন্তরের ভালোবাসা গানের প্রতি। সেরকম তোমার শিক্ষকতা প্রফেশন ভালো লাগে, তাই তুমি ওই স্ট্রিম ছেড়ে এই স্ট্রিমে আসতে চাইছো, এই তো কথা। আচ্ছা বহুজন এরকম রয়েছেন যারা প্রফেশন চেঞ্জ করেন। এই উদাহরণ তোমার পারিপার্শ্বিক জীবনে প্রচুর পাবে, যারা প্রফেশন চেঞ্জ করে এসেছেন। আচ্ছা, ঠিক আছে। হুম, মনোরমা কিছু বলবে? হ্যাঁ স্যার, বলছি আমি মাধ্যমিক 2013 সালে আর এইচএস 2015 সালে, আর 15 থেকে 17 ডিএলএড, তারপর ওপেন নেতাজি ওপেন থেকে 22-22-এ কমপ্লিট হয়েছে গ্রাজুয়েশনটা। তারপর থেকে সিঙ্গেল মাদার। তো এটা কিভাবে আমি মানে বলবো আর কি। সিঙ্গেল মাদারটা উল্লেখ করার দরকার নেই, বাকি এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গাটা পুরোটাই বলবে। আচ্ছা, সিঙ্গেল মাদারটা উল্লেখ করা দরকার। না, ওটা উল্লেখ করার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। এই আচ্ছা আচ্ছা প্রফেশনের সাথে ওটা আলাদা করে কোনো ইম্প্যাক্ট পড়বে না। হুম, আচ্ছা ওটা উল্লেখ করার কোনো দরকার নেই। তুমি, এবং দেখো যাদের ইয়ে থাকবে মানে সেশনের যদি গ্যাপ থাকে, চেষ্টা করবে সেক্ষেত্রে সেশনগুলো উল্লেখ না করার। পরবর্তীকালে করেছি, হুম, তাহলে কি হবে, একটা একটু স্কিপ করা তোমার নিজের জায়গা থাকছে। যখন মনে হচ্ছে যে আমার ইয়ারটা মেনশন করলে একটু অসুবিধা হতে পারে, গ্যাপ দেখা যেতে পারে, সেক্ষেত্রে তুমি স্কিপও করতে পারো। যাদের যেমন নাম্বার খুব ভালো তারা নাম্বারটা মেনশন করবে যে এত পার্সেন্ট নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করেছি, যাদের নাম্বার একটু কম রয়েছে তারা স্কিপ করবে। যাদের স্কুলটা খুব ভালো, নাম করার রেপুটেড স্কুল থেকে করেছে, তারা স্কুলের নামটা উল্লেখ করবে। যাদের ক্ষেত্রে নেই তারা শুধু বলবে যে আমি গ্রাজুয়েশন করেছি বা শুধু মাস্টার ডিগ্রি করেছি বা এইচএস পাস করেছি, মাধ্যমিক পাস করেছি, তারা শুধু এইভাবে কথাগুলো বলবে। কথা বুঝতে পারছো? তাহলেই বলছি তো হবে। এইচএস এর উপরে থাকলে বলা যাবে, 85 এর উপরে বলা থাকলে মার্কসটা বলা যাবে? কত বলো? 86 আছে, বলা যাবে? যথেষ্ট, হ্যাঁ অবশ্যই বলবে, যথেষ্ট ভালো মার্কস, বলবে না কেন। আর বলছি স্যার, আমি বিদ্যাসাগর বাণী ভবন পিটিটিআই মানে কলকাতা থেকে করেছি, হুম, তখন ওখানে পেয়েছিলাম। ওটার নাম হ্যাঁ বলা চলবে? সেটার নাম বলবে, অবশ্যই বলবে। হ্যাঁ। আর আমি বর্তমানে শিক্ষকতা পেশার সঙ্গে কি বলবো, বেসরকারি স্কুলে যুক্ত রয়েছি, এরকম ভাবে কথাটা বললে হবে? হ্যাঁ বলবে যে একটি আচ্ছা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শব্দটা ব্যবহার করবে, একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে
প্রাইমারি সেকশনে গিয়েছো? হ্যাঁ, প্রাইমারি সেকশন। আর সেটা বলবে, অবশ্যই বলবে, সেটা তোমার ভালো পজিটিভ দিক তো। আচ্ছা স্যার, আর একজন আগের ইয়ার একজনকে কোশ্চেন করেছিল যে আমি টিউশন পড়াই, তার সঙ্গে সঙ্গে তো কোশ্চেনটা করেছিল যে টিউশন পড়াতে গিয়ে তুমি কি বাধা প্রাপ্ত হও, মানে এরকম ধরনের একটা কোশ্চেন করেছিল, তো ওটার আনসার কি হবে? টিউশন পড়াতে গিয়ে প্রধান যেটা সমস্যা হয় সেটা হচ্ছে, এক হচ্ছে তোমার উপযুক্ত যে পারিশ্রমিক সেটা সঠিক সময়ে পাওয়া যায় না, এবং অনেক ক্ষেত্রে কি হয় গার্জেনদের যে রুক্ষ বা রূঢ় ব্যবহার তার সম্মুখীন হতে হয়। এই দুটো একটা বিরাট সমস্যা, মানে বাস্তব যে সমস্যাগুলো আমরা ফেস করি। টিউশন পড়াতে গিয়ে দেখবে সময়ে বেতন দেবে না, বেতন নিয়ে কার্পণ্যগিরি, ছেলের যদি রেজাল্ট একটু সামান্য ন্যূনতম খারাপ হয় সেক্ষেত্রে গার্জেন খুব কটু কথা বলে, তার বিরক্তি প্রকাশ করে, দুর্ব্যবহার করে, এই সমস্যা বাস্তব জীবনে। তুমি আর রিয়েলে স্যার যেটাই যদি ফ্যাক্ট করবে সেটাই উত্তর দেবে। দেখো, উত্তর কখনো কিন্তু আর্টিফিশিয়াল বা সাজানো হবে না। উত্তর যখন আর্টিফিশিয়াল বা সাজানো বলতে যাবে তখনই ক্রস প্রশ্ন করার অন্য সুযোগ পাবেন। তোমার যেটা রিয়েল লাইফের রিয়েল যেটা ফিলিংস হবে, আমি বারবার বলছি, মানে বি অনেস্ট। ইন্টারভিউ টেবিলে কিন্তু অনেস্ট হবে। ইন্টারভিউ টেবিলে কখনোই তুমি মানে সাজিয়ে কিছু রিপ্রেজেন্ট করতে যাবে না, তাহলে তোমার ফলস গুলো ধরা পড়বে। তুমি সবসময় একদম যেটা সত্যি সেটাকেই বলবে, আর যেটা বলা যাবে না সেই পয়েন্টের কাছেই যাবো না। বুঝতে পারছি কথাটা? মানে এমন নয় যে আমি একটু অন্যরকম বললে সিম্প্যাথি পাবো, আমি একটু সুন্দর করে সাজিয়ে বললে ব্যাপারটা রোমাঞ্চকর হবে, এমন কোনো স্ক্রিপ্টের জায়গা এখানে নেই। এখানে কিন্তু কোনো সেভাবে স্ক্রিপ্ট নেই। এক্সাক্ট যেটা রিয়েল প্রবলেম সেটাকেই সুন্দরভাবে পোলাইটলি কিন্তু দৃঢ়তার সাথে উত্তর দিতে হবে, এই হচ্ছে বিষয়। বলো, আর একটা কি বলছিলে? আমি বলছিলাম যে স্যার, যদি বলে যে তুমি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াও, কিন্তু এখানে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ কেন, বা সরকারি স্কুলে পড়ানোর জন্য মানে ইয়ে করছি কেন, ওটার জন্য বলতে চাই, তাহলে কি বলবো ক্ষেত্রে? স্যার, আমার স্বপ্ন জীবনের বা লক্ষ্য হচ্ছে শিক্ষিকা হওয়া। সেটা খানিকটা স্বপ্ন স্যার পূরণ হয়েছে, যখন আমি সরকারি স্বীকৃতি পাবো সেই স্বপ্নটা আমার স্যার পুরোপুরি পূর্ণ হবে। এই তো কথা। আচ্ছা, আমি ঠিক আছে। বেসরকারি করি মানে যে সরকারি কেন যাব, এই প্রশ্নটা করবেই, কারণ সরকারি ভার্সেস বেসরকারি একটা প্রশ্ন হয়। তোমাকে এমন প্রশ্ন করতে পারে যে কি কি আপনি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন আপনি কি কি বাধার সম্মুখীন হচ্ছেন, একই প্রশ্ন করতে পারে। হ্যাঁ। কেন আপনি বেসরকারি ছেড়ে সরকারিতে আসতে চাইছেন, এটা পড়তে পারে। অনেক ফ্যাক্টর রয়েছে। সেক্ষেত্রে পারিশ্রমিকের কথাটা বলা চলবে? সেক্ষেত্রে পারিশ্রমিকের কথা রয়েছে, সেখানে পরিবেশ পরিস্থিতির কথা রয়েছে, সেখানে কাজের যে প্রেসার তার কথা রয়েছে, অনেক কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো তুমি বাস্তবে অসুবিধার সম্মুখীন হচ্ছে সেগুলোই বলবে। আচ্ছা। এবং আমার স্বপ্ন স্যার আংশিক পূর্ণ হয়েছে এই বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে জয়েন করে স্যার, কিন্তু সম্পূর্ণ আমার লক্ষ্য তখনই পূর্ণ হবে যখন আমি স্যার এই প্রাইমারি শিক্ষকতায় জয়েন করতে পারবো, যোগদান করতে পারবো। আমার স্বপ্নটা বা আমার লক্ষ্যটা পরিপূর্ণ হবে, এই তো কথা। ঠিক আছে স্যার। তুমি ধরো যে প্রাইমারি টিচার, অনেক তো প্রাইমারি টিচার আছেন যারা এসএসসি দিচ্ছেন, অনেক প্রাইমারি টিচার আছেন যারা স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দিচ্ছেন, দেন তো ওনাদেরকেও একই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আপনি তো একটা সরকারি চাকরি করছেন, প্রাইমারি শিক্ষক, আজ 12 বছর ধরে 13 বছর ধরে প্রাইমারি শিক্ষকতা করেছেন, ওটা ছেড়ে দিয়ে এসে আবার নতুন পরিবেশ পরিস্থিতিতে কেন আবার স্কুলে জয়েন করতে চাইছেন? এরকম প্রশ্ন কিন্তু করা হয়। এটা খুব কমন প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন। ওনারা দেবেন যে স্যার আমি উচ্চশিক্ষা লাভ করেছি, উচ্চতর যে ডিগ্রি আমার সেগুলো আমি অর্জন করেছি স্যার, যাতে আমি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ পাই, সেই কারণে। তো শিক্ষক হওয়ার যে স্বপ্ন সেটা তো স্যার আংশিকভাবে পূর্ণ হয়েছে এই প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু আমি যে স্যার চাইছি আরো উচ্চতর জায়গায় যেতে, সে আমার যে উচ্চতর যে ডিগ্রি গুলো অর্জন করেছি সেগুলো সে ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্র হচ্ছে এই উচ্চশিক্ষা, তাতে করে আমার স্বপ্নটা স্যার পরিপূর্ণ হওয়ার সুযোগ পাবে। ঠিক আছে, এইরকম করে বলতে হবে। ঠিক আছে স্যার। এগুলো যখন তোমাদের গ্রুমিং করানো হবে তখন ইন্ডিভিজুয়াল তোমাদের তো সাথে আবার তো কথা হবে, ইন্ডিভিজুয়ালি কার কি মানে রয়েছে, কে কোন জায়গায় রয়েছে, কার কিভাবে কোন কথাটা বললে তার ক্ষেত্রে সুইটেবল হবে। আজকে আমি জাস্ট ইন জেনারেল ওয়েতে বললাম এইভাবে বলা উচিত, এইভাবে করা উচিত। এবার ইন্ডিভিজুয়ালি তোমাদের সাথে যখন কথা হবে, ইন্ডিভিজুয়ালি তোমাদের ডেমনস্ট্রেশন দেখবো, ইন্ডিভিজুয়ালি যখন তোমরা নিজেদের ইন্ট্রোডিউস করবে, তখন আরো সুন্দরভাবে বলে দেওয়া হবে যে এই কথাগুলো বলবে, এই কথাগুলো তোমার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এই কথাগুলো তোমার বলা উচিত নয়, সেগুলো তখন আবার সাজিয়ে দেওয়া হবে ভাষাগুলো। ঠিক আছে স্যার। বলবে বর্ণালী কিছু হাত তুলেছো?
হ্যাঁ স্যার, বলছি যে স্যার ওই যে দিদি বললো না, আপনি বললেন ওটা বেসরকারিতে চাপ বেশি, তখন তো স্যার ওইখানে ওরা ঘুরিয়ে প্রশ্ন করতেই পারে যে সরকারি স্কুলে কি আপনি বলতে চাইছেন যে কোনো চাপ নেই? না না, চাপ নেইটা নয়, আমি এই মুহূর্তে যে যে বাধার সম্মুখীন গুলো হচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে গিয়ে সেই জায়গাগুলো তুলে ধরছি। কাজ করার জন্য মানে আমি একজন শিক্ষক বা আমি একজন শিক্ষিকা, আমার কাজ তো যে পাঠদান করা বা তার যে আরো আনুষঙ্গিক যে কাজ রয়েছে সেগুলো তো করতে হবে, কিন্তু বর্তমানে আমি যে জায়গায় রয়েছি একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যে কাজের প্রেসার বা তার যে পারিশ্রমিক, তার যে গঠনগত বিষয়, সেই বিষয়গুলো স্যার অনেকটাই অন্যরকম একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায়। এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করে আমি আমার স্বপ্ন খানিকটা স্যার পূর্ণ করার সুযোগ পেয়েছি, কিন্তু স্যার আমি চাইছি সেটাকে পরিপূর্ণ করতে এই প্রাইমারি শিক্ষক হিসাবে একজন সরকারি সহকারী শিক্ষক বা শিক্ষিকা হিসাবে যোগদান করে সেটাকে পরিপূর্ণ করতে চাইছি। বুঝতে পারছো কথাটা? এইভাবে করতে হবে। আর ওনারা কি আর জানেন না যে একটা বেসরকারিতে কি করা হয়? ওনারা তো সবই জানেন, কিন্তু তোমার মুখ থেকে ওনারা শুনতে চাইবেন ব্যাপারটা। রিয়া বলো। রিয়া, হ্যাঁ স্যার বলুন। কি প্রশ্ন আছে? শুনলে তো সবই। না স্যার, মোটামুটি সব প্রশ্নের উত্তরই আপনি দিয়ে দিয়েছেন। এই রে, আচ্ছা স্যার, বলছি হবি থেকে যখন প্রশ্ন করবে, ধরুন কেউ কুকিং বললো, তাহলে সেক্ষেত্রে কি কি প্রশ্ন আসতে পারে? তুমি কি রান্না করতে ভালোবাসো, ভেজ না নন ভেজ, কি কি আইটেম করে খাওয়াতে পারবে? এবার দেখা গেল যে ওই টেবিলের মধ্যে যদি কোনো খাদ্যরসিক লোক থাকে তাহলে সে তো আর একটু জায়গা পেয়ে যাবে, সে তখন জিজ্ঞেস করবে। হ্যাঁ, এই আর কি, দুই এক কথা মজার ছলে তখন একটু প্রশ্ন করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আমি বারবার বলছি অনেস্টলি উত্তর দেবে, হোক না, কুকিংটাই আমার হবি, খারাপ নয় তো, কোনোটাই খারাপ নয়। আমার গার্ডেনিংটা আমার হবি হতে পারে, কুকিং আমার হবি হতে পারে, কিন্তু স্যার ওই শপিং করতে যে আমার হবি, এইগুলো বলবেন, এগুলো একটু বোকা বোকা শোনা। ইন্টারনেট সার্ফিং করা স্যার আমার হবি, শপিং করতে যাওয়া আমার হবি, সিনেমা দেখা আমার হবি, এইসবগুলো বলবেন না। যেগুলো একটু সৃজনশীল কাজ, যেমন কুকিং হতে পারে, ড্রয়িং হতে পারে, সিঙ্গিং হতে পারে, গার্ডেনিং হতে পারে, এগুলো একটু সৃজনশীল কাজ, যেগুলো এই শিক্ষকতা পেশার সাথে একটু সম্পর্কিত, সৃজনশীল ধারণা বহন করবে, সেই রকম হবিগুলোই বলবো। ঠিক আছে? এলোমেলো খুব একটা কিছু বলবো না। অনির্বাণ, স্যার ওই হবির ব্যাপারটা ইন্ট্রোডাকশনে কি উল্লেখ করব? না। ঠিক আছে। আর যখন আমি ইন্ট্রোডিউস করছি মানে স্যারদের বা যারা আছেন আর কি, তাদের কি এটা বলবো যে যখন ধরুন ডেমনস্ট্রেশন দিচ্ছি যে আপনাদের আমি ছাত্র হিসেবে ধরছি আর কি, এইভাবে কিছু বলার দরকার আছে না দরকার নেই? আমার মানে মনে আমি হয় তো দেখ, ধরুন ওনাদের ওটা খুব বিতর্কিত কথা, অনেকেই পছন্দ করেন না, মানে যারা ও এক্সপার্ট রয়েছেন ওনারা ছাত্র সাজতে অনেক সময় পছন্দ করেন না, আমি কল্পনা করে নেবো। ওটা মুখে বলার দরকার নেই, উচ্চ রেখে বেরিয়ে যাওয়াটাই ভালো, কারণ এই জায়গাটাতে বিভিন্ন এক্সপার্টরা বিভিন্ন রকম মতবাদ দেন যে ওনাদেরকে স্টুডেন্ট ধরা দরকার কি, আমাকে তো এমনি পুরোটা সিচুয়েশনটা অভিনয়ই করতে হচ্ছে, অভিনয় করেই করি। ওনারা যেমন বসে আছেন থাকুন না, ওনারা অবজারভার হিসেবে থাকুন না। আমি যখন ডেমনস্ট্রেশন দিয়েছি, ফাইনাল টিচিং পরীক্ষা দিয়েছি, আমার তো পেছনে অবজারভাররা ছিলেন, ওনাদেরকে তো আমি স্টুডেন্ট কোনোদিন সাজাইনি, সাজিয়েছিলাম কি দিইনি। তাহলে এইখানে আমরা ভাববো ওনারা অবজারভার হিসেবে বসে আছেন, থাকুন। আমি আমার স্টুডেন্টকে সামনে রয়েছে, আমি কল্পনা করে নিলাম, সেই মতো দরকার দু একটা নাম বলেও আমি বলতে পারি। হ্যাঁ, যে স্বপ্না তুমি এটা বলো তো উত্তর কি হবে, বাহ স্বপ্না তুমি দারুণ উত্তর দিয়েছো তো, হ্যাঁ একদম সঠিক বলেছো, হ্যাঁ তৃপ্তি তোমার উত্তর একদম সঠিক, ঠিক বলেছো, এরকম করলেই তো হচ্ছে, কল্পনা করতেই পারো তুমি। ওকে স্যার। কিন্তু ওইটা বলবো না স্যার আপনাদেরকে আমি স্টুডেন্ট সাজাচ্ছি, আপনারা আমার স্টুডেন্ট হলেন, আচ্ছা আপনি হাত তুলে বলুন উত্তর, এগুলো খুব মানে অকওয়ার্ড হয়ে যায়, এগুলো বিতর্কিত, আমি বিতর্কিত করবো না। অনেকে বলেন যে এগুলো করো, আমি শুনেছি, কিন্তু আমি আমার কথা কোনো বিতর্কের অবকাশ রাখবো না কোনো একটা জায়গাতে, যেন না ওনারা ছুতো খুঁজে পান। বিতর্কের বাদ দিয়েও তো আমার কাছে যদি বিকল্প অপশন থাকে আমি সেটা করবো। ওকে স্যার। বিতর্ক বা কোনো রিস্ক কিন্তু ইন্টারভিউতে নেওয়া যাবে না, কারণ এগুলো বছর বছর হচ্ছে না, এবছর একটু রিস্ক নিয়ে দেখি, পরের বছর না হলে আরেকবার তো বয়স সুযোগ পাবে না। ফলে কোনো বিতর্কিত কোনো রিস্ক এর কাজ কিন্তু ইন্টারভিউতে করা যাবে না, যেগুলো নিউট্রাল কাজ সেগুলো করে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে? স্যার বলছি ডেমোটা আপনি একটু প্রপার ওয়েতে স্যার দেখিয়ে দেবেন, কিভাবে দেব, কিভাবে একদম প্রেজেন্টেশন দেব। একদম একদম একদম। দেখিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই।
করানো হবে। বেশ, তাহলে একটা আমাদের রবিবার এরকম দুপুরের দিকে থাকবে, আর একটা ক্লাস বুধবার অথবা বৃহস্পতিবার। আমি শিডিউলটা একটু রেডি করে নিই অন্য ক্লাসের সাথে, তোমাদের জানিয়ে দেবো। রাতের দিকে একটা থাকবে, ঠিক আছে? এই দুটো ডেটে স্যার আপাতত আমাদের আমরা শুরু করি। সাবজেক্টের কিছু করাবেন না? বলো। এসএলএসটি এসএলএসসি ইন্টারভিউ নিয়ে অনেকে বলেছে, কিন্তু এসএলএসসি সমস্যা হচ্ছে যে ফাইনাল আনসার কিটা দিয়ে দেখা যাক কাট অফটা কোথায় দাঁড়াচ্ছে। ইন্টারভিউ জিনিসটা এমনই, লিখিত পরীক্ষার প্রিপারেশনটা আলাদা, ইন্টারভিউ প্রিপারেশনটা আলাদা। এবার তোমাদের এসএলএসটির ক্ষেত্রে একটা বড় সমস্যা যে আর কাট অফ কতটা নামবে আর কোথা পর্যন্ত ডাক পাবে, এই একটা বিরাট সমস্যা রয়েছে। অনেকেই জিজ্ঞেস করেছে আমাকে, আমি উত্তর সেভাবে দিতে পারছি না কাউকে, কবে শুরু করব। একটু ওয়েট করে যাও, আমি ফাইনাল আনসার কিটা আসুক, কাট অফটা কত নামছে একটু দেখা যাক, হ্যাঁ, তারপর শুরু করবো। হয়তো শুরু করে দেবো, তুমি প্রিপারেশন নেবে, তারপর দেখা হলো ডাকি পেলে না, তখন মন খারাপ লাগবে প্রচুর। স্যার ওই কারণে শুরু করতে পারছি না। বলো অনন্যা। স্যার বলছি যে এই ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ তো করতে হবে তো? ফর্ম ফিল আপ করবে, এখন নোটিফিকেশন দেয়নি তো। স্যার কে বলছিল যে 8 তারিখ থেকে? ওসব গুজবের কথা তোমরা কেন শোনো তার ঠিক নেই, গুজবের কথা। ও এখনো ফর্ম ফিল আপের ডেট দেয়নি তাহলে? ফর্ম ফিল আপের কোনো ডেট দেয়নি। স্যার ফর্ম বলছি ফিল আপ যে হবে। আমার হাজবেন্ড বলছে যে আমি যে জবটা করি বলছে বলার দরকার নেই। তুমি কি পোস্টে আছো বলো না? স্যার আমি এনআরএলএম ডিপার্টমেন্টে আছি, ইয়ে কি বলে ফাইন্যান্সার হিসেবে আছি স্যার। ওই মানে বিভিন্ন যে মেয়েদেরকে মোটিভেট করা, মেয়েরা যে সমস্ত বিজনেস গুলো করে ওই বিজনেস ফাইন্যান্সার হিসেবে আছি আর কি। বেশ, আমি যদি ওই বিষয়টা খুব একটা ততটা বুঝি না, তবুও দেখো, যদি মনে হয় যে ওই জায়গাটা দেখালে সমস্যা হবে, তাহলে সেক্ষেত্রে বলার দরকার নেই। মানে সমস্যা মানে স্যার ওইটা হচ্ছে আমাদের যে প্রজেক্ট, ওটা তো এনআরএলএম হচ্ছে সেন্ট্রাল প্রজেক্ট। তো ও আমাকে বলছে সেন্ট্রাল প্রজেক্টে কাজ করছো, ওইটা তোমার বলার দরকার নেই। ঠিক ঠিক, দরকার নেই। যেটাতে বিতর্ক, আমি কি বারবার কি বলছি, যেটাতে বিতর্ক আসতে পারে নিজের মনে হবে। তুমি যে জায়গায় রয়েছো, যে সমস্যার মধ্যে রয়েছে, সেটা সব থেকে বেশি তুমি রিয়েলাইজ করবে। ফলে যে অংশে তোমার মনে হতে পারে যে এটাতে কোনো বিতর্কিত উত্তর আসতে পারে, বিতর্ক সৃষ্টি হতে পারে, আমি সেটা কখনোই দেখাবো না। নো রিস্ক, ইন্টারভিউতে কোনো রিস্ক দেওয়া যাবে না, সেক্ষেত্রে অ্যাভয়েড করবো। আর স্যার বলছে আমি আগে তো একটা স্কুলে পড়াতাম, এটাকে আমি বলতে পারি যে আমি তো মানে আগে পড়াতাম, আমি এই জবটা না, পাওয়ার ওই পরে ওটা। আগে পড়াতে তাহলে এখন কেন পড়াচ্ছে না, খোঁজ থেকে যাবে। স্যার যদি তার বলি যে থেকে, আমি পড়াই এখনো? হ্যাঁ, সেটা তুমি না, তাহলে তোমাকে চাইতে পারে। মানে কন্টিনিউশনের জন্য কোনো কথা, এমন কথা জিজ্ঞেস করলেন, সেটা হয়তো তুমি ফলসে পড়ে গেলে। আমি বারবার বলছি, কোনো এক্সট্রা কথা বলা যাবে না যেটা রেলিভেন্স নেই, কোনো প্রয়োজন নেই। আমি এই ডিগ্রি করেছি, এত সালে এটা করেছি, বর্তমানে আমি হাউস ওয়াইফ, আমার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে, হাজব্যান্ডকে নিয়ে আমি সংসার জীবন করছি এবং প্রিপারেশন নিয়ে যাচ্ছি শিক্ষকতা প্রফেশনের জন্য, এই তো কথা। তাহলে স্যার এটুকুই বলবো, কারণ হ্যাঁ, সেন্ট্রালের জবটা নিয়ে ও বলছে না বলাই ভালো। দরকার নেই। আমি বারবার তো বলছি, যেখানে মনে হয় বিতর্ক সেখানে দরকার। আমরা ওই জন্য বলছি, ইন্ডিভিজুয়ালি তোমাদের সাথে প্রত্যেকের সাথে আলোচনা করা হবে, প্রত্যেকের প্রোফাইল রেডি করে দেওয়া হবে, তখন আমরা এগুলো নিয়ে ডিটেলস আর আলোচনা করবো, কোনটা দেখানো সুইটেবল হবে, কোনটা সুইটেবল হবে না, বুঝতে পেরেছো? তখন আমরা আবার বলে দেবো। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, বেশ, তাহলে আমাদের নেক্সট বুধবার অথবা বৃহস্পতিবার রাত্রে একবার হবে, তখন আমরা প্রপার ওয়েতে ক্লাসটা শুরু করব। তার মধ্যে তোমরা নিজেরা একটু একটু যেগুলো বললাম, সেগুলো যতটা যা সম্ভব হচ্ছে নিজেরা একটু উল্টে পাল্টে দেখো, ওইগুলো যদি সম্ভব হয় জোগাড় করো, নিজের সম্পর্কে একটা প্রোফাইলের একটু টুকটাক ইনফরমেশন রেডি করে রাখো। তারপর আমরা যখন ক্লাস আমাদের শুরু হয়ে যাবে, নেক্সট ক্লাসে আমরা খানিক খানিক করে তোমাদেরকে প্রস্তুত করতে শুরু করব, ঠিক আছে? আজকের মতো ক্লাস এখানে শেষ করি। ঠিক আছে স্যার।